আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আমাদের জব মাস্টারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা যারা আজকের ক্লাসে যারা লাইভে জয়েন করতেছেন বা করেছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি তারপরেও একটু কনফার্মেশনের জন্য সবাইকে একটু জিজ্ঞেস করব, যারা লাইভে জয়েন করেছেন আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এইটা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের ক্লাসের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা একটু সবাই একটু বলবেন আমাকে। আর আজকে ক্লাসটা শুরু করার আগে আরেকটা জিনিস সবাইকে একটু বলবো, সেটা হচ্ছে যারা ক্লাসে জয়েন করতেছেন বা যারা করেছেন অলরেডি তাদের সবাইকে বলবো যে আপনারা একটু ক্লাসটা নিজ নিজ টাইমলাইন থেকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? যাতে আমাদের এই ক্লাসটা প্রত্যেকে অনলাইনে যাতে সবাই দেখতে পায়। এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আমি আলোচনা করব, বাংলাদেশ বিষয়াবলীর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রশ্ন বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন যেখান থেকে কমন থাকবেই। সেই টপিকটার নাম হচ্ছে নদ নদী, কেমন? তো ওকে, আমাকে যদি আমাকে তো অবশ্য দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে এটা একটু কমেন্ট করে জানান। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাদের আজকের ক্লাসে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লাসটা একটু সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন নিজ নিজ জায়গা থেকে, কারণ আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে আমাদের জব মাস্টার পেজ থেকে আমাদের টপিক সম্পর্কে ধারণা পেয়েছেন। আমাদের টপিকটা হলো নদ নদী, কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটার আসলে সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স যেটাই বলি না কেন এটা বলে শেষ করা যাবে না। আর খুবই টেকনিক্যাল একটা টপিক এটা, ঠিক আছে? এইটার কিছু বিষয় আমরা আজকে এমনভাবে পড়বো, ইনশাল্লাহ আমরা নদ নদী সম্পর্কে আমাদের আর কোনোদিন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? নদ নদীর একেবারে ডিপ থেকে আমরা এটাকে তুলে নিয়ে আসবো এবং স্বল্প সময়ের মধ্যে আমরা এই বৃহৎ টপিকটাকে আমরা খুব সহজ ভাষায় আজকে আমরা স্টাডি করবো ইনশাল্লাহ। তো ক্লাসটা আমি চলে যাব, আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে আমাকে জাস্ট শেষবারের মতো একটু বলেন যে সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এখানে মোস্তাফিজুর রহমান, উনি মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম, সালাম জানিয়েছেন। আচ্ছা, মোস্তাফিজুর রহমান ভাই বলছেন লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, লাউড অ্যান্ড ক্লিয়ার। রাইহান বোরহান ভাই বলেছেন একদম ক্লিয়ার স্যার, তার মানে আমাদের সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই। সো সাউন্ড যেহেতু ঠিক আছে আর আমাকে যেহেতু দেখাই যাচ্ছে, আমি নিজে দেখতে পাচ্ছি অবশ্য, সো আমাদের টেকনিক্যাল প্রবলেম নাই বললেই চলে। আমরা এখন সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। তো আমি একটু সবাইকে বলবো, আপনারা অনেকেই ইনশাল্লাহ জয়েন করেছেন, প্রায় 200+ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি আমরা এখানে আজকের ক্লাসে জয়েন করেছেন। আপনারা আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে বা যারা পরীক্ষার্থী, যারা জব সিকার্স যারা আছে, সবাইকে একটু কাইন্ডলি আমাদের এই ক্লাসটার লিঙ্কটা সবাই একটু শেয়ার করে দেন। আর হচ্ছে সবাইকে একটু মেনশন দিয়ে ক্লাসটা করার সুযোগ করে দেন। এখানে জয়েন করেছেন লুবাইনা ওরিন। লুবাইনা ওরিন জিজ্ঞেস করেছেন কেমন আছেন স্যার। আচ্ছা, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুবই ভালো আছে, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, বাংলাদেশ বিষয়াবলী। আপনারা জানেন সাধারণ জ্ঞানে কিছু টপিক থাকে, যে টপিকগুলা কিছু টপিক থাকে যেগুলো থেকে প্রশ্ন সবসময় কমন পড়ে না। কেমন? ধরেন একবার পরীক্ষা আসলে এটা 2-1 বছরের গ্যাপ দিয়ে আবার হয়তো ওই টপিক থেকে প্রশ্ন আসে। বাট এমন কিছু টপিক থাকে যে টপিকগুলো থেকে সাধারণত যে কোনো পরীক্ষায়, অথবা আমরা বলতে পারি প্রতি বছর যে বিসিএস পরীক্ষাগুলো হয়, প্রতি বছর অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো হয়, প্রতি বছর প্রাইমারি যে পরীক্ষাগুলো হয়, প্রতি বছরই এখান থেকে কিছু টপিক থেকে প্রশ্ন কমন থাকে। তার মধ্যে আমি যদি 3টা বা 4টা টপিকের নাম বলি, তার মধ্যে সবার শুরুতে থাকবে হলো মুক্তিযুদ্ধ, অথবা বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের উত্থানের যে ইতিহাস, জন্ম লাভের যে ইতিহাস, এখান থেকে প্রশ্ন কমন থাকবেই। ভাষা আন্দোলন থেকে মানে এক কথায় 1947 থেকে 1971 এখান থেকে প্রশ্ন থাকবে। বাংলাদেশের সংবিধান থেকে একটা প্রশ্ন থাকবে। এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন কখনো মিস হয় না, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের পেজে দেওয়া আছে বিগত সালের যে প্রশ্ন অ্যানালাইসিস, সেখানে দেখবেন আমাদের প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে? এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকে। তো এই দুইটার সাথে আমি আরেকটা টপিক অ্যাড করব, যে টপিকটার নাম হচ্ছে নদ নদী। তো ইনশাল্লাহ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কথা বলবো। আপনারা সবাই আশা করি আপনারা ক্লাসটা লাইভ করতেছেন এবং হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসছেন। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেব, অনেক তথ্য আমি দেবো হয়তো বা নদ নদী সম্পর্কে, যে তথ্যগুলো অনেকগুলো হয়তো বইতে নাও থাকতে পারে, অথবা থাকলেও সেটা
মানে গুছিয়ে থাকবে না। তো সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার প্রত্যেকটা ইনফরমেশন যদি মনে হয় আপনার কাছে নতুন, আপনি সেটা নোট ডাউন করার চেষ্টা করবেন, কেমন? কারণ ক্লাসে আমরা অনেক কিছু বলি যেটা আপনারা হয়তো ক্লাস করার সময় বুঝেন, কিন্তু ক্লাস থেকে চলে যাওয়ার পরে আমাদের মাথায় তো অনেক কিছু ঢুকে, তাই না? আমরা তো পড়াশোনা করি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে, আমরা তো আর পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করি না। সো এই জন্য পড়াশোনা যেহেতু আমরা কম সময় দিই, যতটুকু সময় দেবো আমরা চেষ্টা করবো ওটা নোট ডাউন করার জন্য। তাহলে আমাদের পরবর্তীতে আমরা যে কোনো সময়ে আমরা উপযুক্ত সময়ে সেটা যদি দেখে নিতে পারি, ইনশাল্লাহ আমাদের আর টপিকটা ভুল হওয়ার সুযোগ থাকবে না। ঠিক আছে? ওকে, এখানে অনেকে আসছেন অনেকদিন পর, আপনাকে জব মাস্টারে দেখলাম, এটা লিখছেন হচ্ছে আব্রাসাম আজমাইন। ওকে, অনেকদিন পর, আসলে আমার শিডিউল পড়ছে অনেকদিন পর, আমার কিছু করার নেই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাকে সামনে আরো দেখবেন। আমাদের সাধারণ জ্ঞানের অনেকগুলো ক্লাস থাকবে সামনে, বিভিন্ন কোর্স রিলেটেড। আশা করি রেগুলার দেখা হবে আপনাদের সাথে, সমস্যা নেই। ওকে, আসেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের আজকের টপিক হলো বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী। ওকে, আচ্ছা, আমি এইখানে একটা বাংলাদেশের একটা জাস্ট স্কেচ দেখতে পাচ্ছেন। বাংলাদেশের যে মানচিত্র, বাংলাদেশের যে ম্যাপ, সেই ম্যাপের একটা সাদা স্কেচ দেখা যাচ্ছে, কেমন? এই স্কেচটা আমি মূলত এখানে নিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে নদীগুলো আছে, সেই নদীগুলো কোন জেলা দিয়ে অথবা বাংলাদেশের সীমান্তের কোন অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এবং সেটা কার সাথে মিলিত হয়েছে, এবং কাশ কোথায় গিয়ে আলটিমেটলি পতিত হয়েছে, এই জিনিসগুলো দেখানোর জন্য মূলত আমি এই ম্যাপটা নিয়েছি। এবং এই ম্যাপটার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রধান প্রধান যে নদীগুলো আছে, বিশেষ করে যে নদীগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন? বাংলাদেশে তো প্রায় 700+ নদী আছে, আবার কোনো কোনো হিসাব মতে প্রায় 1000+ নদী আছে। তো সবগুলো থেকে প্রশ্ন আসবে? উত্তর হচ্ছে না। প্রশ্ন আসবে হলো সর্বসাকুল্যে 8 থেকে 10টা নদী থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, অর্থাৎ প্রধান প্রধান প্রাইম যে নদীগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ প্রধান প্রধান নদীগুলো, উৎস কি, মেল্টিং পয়েন্ট কোথায়, এবং ফলিং পয়েন্ট কোথায়, এই জিনিসগুলো আমরা আজকে দেখব মানচিত্রের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা। তো এইটা নদীর যে মূল আলোচনা, সেখানে যাওয়ার আগে আমি একটু নদী সম্পর্কে একটু আপনাদেরকে কিছু তথ্য দিই, যেটা আমাদের অবশ্য সবারই জানা দরকার। সেটা হলো নদীকে বলা হয় সভ্যতার প্রাণ। নদীকে বলা হয় সভ্যতার প্রাণ। পৃথিবীতে যদি নদী না থাকতো তাহলে কি হতো? উত্তর হচ্ছে পৃথিবীতে কোনো সভ্যতাই হতো না। আমরা এখন বসবাস করতেছি একটা সভ্যতায়। আমাদের এই সভ্যতার নাম হচ্ছে আধুনিক সভ্যতা, অর্থাৎ মডার্ন সিভিলাইজেশন। মডার্ন সিভিলাইজেশনের আগে কিন্তু পৃথিবীতে অনেকগুলো সভ্যতা আসছে। আপনারা যখন ইতিহাসের বই পড়েন তখন দেখেন সেখানে লেখা আছে মেসোপটেমিয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, পারস্য সভ্যতা, চৈনিক সভ্যতা, তাই না? তারপরে অ্যাজটেক সভ্যতা, এরকম অসংখ্য সভ্যতা আছে। আপনি দেখেন একটা সভ্যতা ছাড়া, একটা সর্বোচ্চ হলো দুটা, তবে একটাই বেশি মানে প্রসিদ্ধ, গ্রিক সভ্যতা। এই সভ্যতাটা ছাড়া পৃথিবীতে অতীতে যতগুলো সভ্যতা আসছে, প্রত্যেকটা সভ্যতা কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে। বুঝতে পারছেন? কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে। যেমন দেখেন মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে গড়ে উঠছে। মিশরীয় সভ্যতার কথা আসলেই কিন্তু নীল নদীর কথা চলে আসে, তাই না? আমরা জানি যে ইতিহাসের যিনি জনক হেরোডোটাস, উনি একসময় বলেছিলেন যে মিশর হচ্ছে নীল নদের দান, অর্থাৎ নীল নদের কারণেই মূলত কি হয়েছে, মিশর দেশটা অথবা মিশরীয় সভ্যতার জন্ম হয়েছে। নদী নাই, সভ্যতাও নাই। এরপর আপনি দেখেন মেসোপটেমিয় সভ্যতা, সেখানে ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদীর কথা আমরা জানি। আমাদের এই ভারতবর্ষে একটা বিখ্যাত নদী ছিল, সভ্যতা ছিল, যেটার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর নামে মূলত এই সভ্যতাটা আসছে। চৈনিক সভ্যতা মানে চাইনিজ যে সভ্যতা, আমরা যদি চৈনিক সভ্যতা দেখি তাহলে দেখবো সেখানে দুইটা গুরুত্বপূর্ণ নদী আছে, একটা হুয়াংহু আর একটা হচ্ছে ইয়াংসি কিয়াং নদী। ঠিক আছে, অর্থাৎ আমরা সভ্যতার ইতিহাস পড়লে আমরা নদীর ইতিহাসও পড়ে ফেলি, কারণ সভ্যতার ইতিহাস, সভ্যতা এবং নদী একে অপরের পরিপূরক, একটা থাকলে আরেকটা অবশ্যই থাকবে। ঠিক আছে, শুধু সেটা না, আপনি যদি এখন আধুনিক বিশ্বে যদি তাকান তাহলে দেখবেন, আধুনিক বিশ্বের কথা বাদ দেন, আপনি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু দেখেন। বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে জেলা শহরগুলো আছে, বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আপনার বাড়ি হচ্ছে ধরেন রাজশাহী শহরে, বলেন তো রাজশাহী শহর কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। এভাবে আপনি যতগুলো জেলা শহর আছে, বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলার মধ্যে 64 জেলা শহর আছে, ডিস্ট্রিক্ট সিটি আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সিটি বা জেলা শহর কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে। নদী ছাড়া কখনো কোনো শহর পৃথিবীতে গড়ে ওঠার কোনো সুযোগ নেই। তাহলে নদী আধুনিক মানে নদী মানুষের বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে মূলত আমরা কিছুটা হলো কি পাচ্ছি, সেটার একটা আমরা মানে উপাদান পাচ্ছি, অথবা আমরা সেটার একটা প্রমাণ পাচ্ছি। ঠিক আছে, কারণ
এখন প্রশ্ন হচ্ছে নদী কেন এত গুরুত্বপূর্ণ সভ্যতার জন্য? কারণ আপনি দেখেন নদী না থাকা মানে হলো চাষাবাদ না হওয়া, চাষাবাদ না হলে মানে কৃষি না হওয়া আর কি। তো কৃষি ছাড়া কি কখনো মানব সভ্যতা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা সমাজ গঠন করার কি কোনো সুযোগ থাকে? থাকে না। আই মিন মানব সভ্যতার জন্য, সামাজিক প্রতিষ্ঠানের জন্য অবশ্য কৃষির দরকার, আর কৃষির জন্য নদীর দরকার। কারণ আপনি সাগরের পানি দিয়ে কখনো আপনি চাষাবাদ করতে পারবেন না, কারণ চাষাবাদ করার জন্য নদীর সেই পিওর পানিটা প্রয়োজন হয়। কারণ সাগরের পানি হচ্ছে লবণাক্ত, যেটার কারণ যেটা দ্বারা আসলে আমরা কখনো চাষাবাদ করতে পারি না। তাহলে নদীর সাথে মানুষের বেঁচে থাকার কিন্তু একটা কি আছে, কানেকশন আছে, একটা সংযোগ আছে। সো নদীর গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা নদী নিয়ে আলোচনা করি, তাহলে এখানে একটা কথা অবশ্যই আমরা জানবো, সেটা হলো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা নদীমাতৃক দেশ। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলোকে কখনো কোনো রাষ্ট্রকে আপনি বলতে শুনবেন না যে এটা নদীমাতৃক দেশ, শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বাংলাদেশকে আমরা বলি যে বাংলাদেশ একটা নদী মাতৃক দেশ, তার মানে নদী হলো বাংলাদেশের মাতা বা মা, নদী থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। আজ থেকে 10,000 বছর পূর্বে কিন্তু বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল না। তাহলে এটা কিভাবে জন্ম লাভ করছে? হিমালয় পর্বত থেকে যে সমস্ত স্রোত, মানে নদীর যে স্রোত, যেগুলো আমাদের হিমালয় থেকে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে এসে মিশেছে, সেই বঙ্গোপসাগরে মিশার সময়ে অথবা বঙ্গোপসাগরে পতিত হওয়ার সময়ে সেই নদীগুলো বা সেই স্রোতগুলো পাহাড় থেকে পলিমাটি বহন করে নিয়ে আসছে। আর সেই পলিমাটিটা নিচে জমতে 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 আজকের এই বিশাল 1,47,570 বর্গ কিলোমিটারের যে বিশাল সমভূমি আমরা পেয়েছি বাংলাদেশ, সেই বাংলাদেশটা এইভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে এইভাবে নদীর পলি দিয়ে মূলত কি হয়েছে, গঠিত হয়েছে। এই জন্য দেখবেন বাংলাদেশ রাষ্ট্রটা ছোট, কিন্তু দেখেন বাংলাদেশের এমন কোনো মাটি নাই যেখানে আপনি কোনো কিছু রোপণ করলে সেখান থেকে চারা গাছ হয় না, সেখান থেকে ফল গাছ হয় না। সব আমাদের প্রত্যেকটা প্রতি ইঞ্চি ভূমি আমাদেরকে উর্বর। কেন উর্বর? কারণ আমরা আমাদের ভূমির প্রত্যেকটা বিন্দু হচ্ছে কি দিয়ে, পলি দিয়ে গঠিত। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা খুবই আশীর্বাদ পুষ্ট একটা রাষ্ট্র। আল্লাহ আমাদেরকে আসলে গড গিফটেড একটা দেশ উপহার দিয়েছেন, যে দেশের প্রতি ইঞ্চি মাটি উর্বর। পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র আছে যে সমস্ত রাষ্ট্রগুলোর ভূমির কোনো শেষ নাই, মিলিয়ন মিলিয়ন স্কোয়ার মাইলস ভূমি আছে, কিন্তু দেখেন সেখানে চাষাবাদ হয় না। আপনি যদি রাশিয়ার দিকে তাকান তাহলে দেখবেন রাশিয়ার আয়তন 1,70,75,000 বর্গ কিলোমিটার। 120টা বাংলাদেশ একত্র করলে একটা দেশ হয়, কিন্তু ওদের জনসংখ্যা মাত্র 14 লাখ, আর আমাদের জনসংখ্যা মাশাআল্লাহ 24 কোটি। অনেকে বলে 18 কোটি, আমি এটার সাথে একমত না। আমি তো মনে করি বাংলাদেশের জনসংখ্যা 30 কোটি অনেক আগে ক্রস করে ফেলছে, যদিও এটার কোনো আসলে ওরকম ডকুমেন্ট বা ডাটা আমার কাছে নেই। বাট মানে যদি আমরা অতীতের যে সমস্ত হিসেবগুলো দেখি, যদি সেগুলো একসাথ করে, তাহলে 25-30 কোটি আমাদের আসলে এখানে অসম্ভব কিছু না। তো এতগুলো মানুষ কিন্তু এখানে জন্ম লাভ করছে, এরা কি কেউ না খেয়ে মারা গেছে? না। তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ আমাদের এই ছোট্ট ভূমির মধ্যে কি দিয়েছে, শস্য উৎপাদনের সুযোগ করে দিয়েছে। তো এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই মাটিটা হচ্ছে অনেক উর্বর, আর এই উর্বরতার পিছনের মূল কারণ হচ্ছে নদী। তার মানে হইল নদী অন্যান্য রাষ্ট্রের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বাংলাদেশের জন্য। ঠিক আছে, ওকে। তো নদীর গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশে সাম্প্রতিক যে নদীর রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় 1,000-এর উপরে কি আছে, নদী আছে। সাম্প্রতিক যে মানে রিপোর্টটা আছে সেটা অনুযায়ী আর কি। কেমন, আপনারা তো সাধারণ জ্ঞান যখন পড়েন তখন তো সাম্প্রতিকটাও একটু পড়েন, তাই না? কারণ সাম্প্রতিকটাও কিন্তু আমাদের প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। তো আমি অবশ্যই আপনাদেরকে আহ্বান করব, আপনারা যখন পরীক্ষা দেবেন তার আগে মানে সর্বশেষ বছরের যে নদীর যে নদী কমিশনের যে রিপোর্টটা, নদী রিলেটেড যে সাম্প্রতিক যে কমিশনের যে রিপোর্টটা আছে সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো 2026 সালে এখনো নদী কমিশনের কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি। অর্থাৎ আমাদের হাতে যে কমিশনের যে রিপোর্টটা আছে সেটা 2025 সালের রিপোর্ট। কেমন, এই বছরটা এখনো বের হয়নি, হয়তো বা সেপ্টেম্বরের দিকে বের হবে। তো 2025 সালের যে নদী কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় 1,000টার উপরে নদী আছে, ঠিক আছে? আর এই নদীগুলোর মধ্যে 57টা নদী আছে যেগুলোকে আমরা বলি আন্তঃসীমান্ত নদী। কি বলি? 57টা নদী আছে। কয়টা নদী আছে? 57টা। এগুলোর নাম হচ্ছে কি? আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী মানে হলো যে নদীগুলো একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাকে তো একটু বলুন তো, আপনারা বাংলাদেশের চতুর্দিকে ইন্টারন্যাশনাল রাষ্ট্র আছে কয়টা? 2টা। আমাদের দক্ষিণ পূর্ব দিকে আছে মিয়ানমার, আর বাকি 3 দিকে হলো কি? ভারত। তাহলে আমাদের আন্তঃসীমান্ত যে নদীগুলো আছে, 57টা যে নদী আছে, এই নদীগুলোর কোনোটা আসছে ভারত থেকে আর কোনোটা আসছে মিয়ানমার থেকে। 2টা রাষ্ট্র থেকে টোটাল আমাদের বাংলাদেশে 57টা নদী প্রবেশ করছে, যেগুলোকে আমরা বলি কি নাম? কি নদী? আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী, ঠিক আছে? তো এই 57টা নদীর মধ্যে এই 57টা আন্তঃসীমান্ত নদীর মধ্যে
54টা নদী হলো ভারত থেকে আসছে। কোত্থেকে আসছে? ভারত থেকে। কেমন? ভারত থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে এরকম নদীর সংখ্যা হলো কয়টি? 54টি। তাহলে বাকি থাকলো কয়টি? 57-এর মধ্যে 3টি। আর বাকি যে 3টা নদী, এই 3টা নদী আমাদের বাংলাদেশে প্রবেশ করছে হলো মিয়ানমার থেকে। কোত্থেকে? মিয়ানমার থেকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি টোটাল বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হলো 57টি। তার মধ্যে ভারত থেকে প্রবেশ করছে 54টি, আর মিয়ানমার থেকে প্রবেশ করছে হলো 3টি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আন্তঃসীমান্ত নদী ক্লিয়ার। আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টা সেটাও জানলাম, কোন দেশ থেকে কোন কতটা নদী আসছে সেটাও আমরা জানলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একটু বলি, যে নদীগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে বা পরীক্ষায় আসে, যে নদীগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নদী রিলেটেড যে প্রশ্নগুলো আসে, সেই নদীগুলোর মোটামুটি বলা যায় সবগুলো নদী, হ্যাঁ, দুই একটা ব্যতীত প্রায় সবগুলো নদী মূলত ভারত থেকে আসছে। কোত্থেকে আসছে? ভারত থেকে। তার মানে ভারত থেকে যে 54টা নদী আসছে, এই 54টার মধ্যে 6-7টা নদী আছে যেগুলো খুবই পপুলার নদী, এবং এগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে গিয়ে আসে আমাদের নদী রিলেটেড প্রশ্নগুলো আসে। আর 1-2টা নদী আছে যেগুলোর জন্ম, যেগুলোর মরণ বা পতন সব বাংলাদেশে। 1-2টা নদী আছে এরকম। ঠিক আছে, ওইটা আমি আলোচনা শেষে আমি বলে দেব কোন নদীটা জন্ম বাংলাদেশে, কোন নদীটার পতন বাংলাদেশে, ওটা আমরা ক্লিয়ারলি জানবো। হ্যাঁ, তো আমরা ভারত থেকে যে 54টা নদী আসছে তার মধ্যে 6-7টা গুরুত্বপূর্ণ নদী আছে, ওই নদীগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনাটা আমাদের হবে হচ্ছে এই ম্যাপ কেন্দ্রিক। কেমন? এই ম্যাপ থেকে আমরা আজকে দেখব যে ভারতের থেকে কোন নদীটা বাংলাদেশে প্রবেশ করছে, কোন জেলা দিয়ে বা কোন পয়েন্ট দিয়ে, এবং সেটা প্রবেশ করার পরে কার সাথে কোথায় মিট করেছে বা মানে দেখা করেছে, এবং দেখা করার পরে আলটিমেটলি কোথায় গিয়ে পতিত হয়েছে, এটা আমরা এই ম্যাপের মাধ্যমে ক্লিয়ারলি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা আন্তঃসীমান্ত নদী এই জিনিসটা, এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। কেমন? আশা করি এটা থেকে প্রশ্ন আসলে আমরা সবাই আনসার করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আমি কিছু নদীর নাম একটু স্ক্রিনে লিখতেছি, আপনারা একটু দেখেন। পদ্মা, হ্যাঁ, এটা খুবই বিখ্যাত নদী। পদ্মা, মেঘনা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই নদীগুলো খুবই আলোচিত। পদ্মা, মেঘনা, যমুনা। যেমন 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর যে মুক্তিযুদ্ধ, এই সময়গুলোতে অর্থাৎ বাংলাদেশ জন্মলাভের সে উত্তাল সময়গুলোতে বাঙালির একটা কমন স্লোগান সবসময় তারা গাইতো বিভিন্ন মিছিল মিটিং এ, সেটা হচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, পদ্মা মেঘনা যমুনা। তাই না? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। এই যে তোমার আমার ঠিকানা, কারণ আমাদের বাংলাদেশ মানেই পদ্মা মেঘনা যমুনা। আপনি বাংলাদেশের ম্যাপটা একটু দেখবেন, দেখবেন ম্যাপ থেকে এই 3টা নদী স্পষ্ট দেখা যায়। যতই ছোট হোক ম্যাপটা, এই 3টা নদী দেখা যায়। কেমন? তাহলে পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলো আমরা আজকে দেখবো। এরপরে দেখবো হলো পদ্মা মেঘনা যমুনার পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নদী দেখবো, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। কেমন? তারপরে আমরা আরেকটা নদী দেখবো খুবই আলোচিত, সেটা হচ্ছে কর্ণফুলী নদী। হ্যাঁ, তারপরে আরেকটা নদী দেখবো, সেটা হচ্ছে হালদা। এর বাইরেও আরো 2-একটা নদী আছে, যেমন তিস্তা। তিস্তা একটা গুরুত্বপূর্ণ নদী। এটা নিয়ে আমাদের সাথে ভারতের অনেক দীর্ঘদিনের সমস্যা, তাই না? দীর্ঘদিন ভারতের সাথে আমাদের যে কূটনীতিক যে সংকট, ক্রাইসিস, ডিপ্লোম্যাটিক ক্রাইসিস, এটা মূলত তিস্তা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। ঠিক আছে, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, হালদা, তিস্তা, এই নদীগুলো থেকেই, তারপরে এখানে ঢাকার হচ্ছে বুড়িগঙ্গা, এই নদীগুলো থেকে মূলত নদী রিলেটেড যে প্রশ্নগুলো আসে, 95% প্রশ্ন এগুলো থেকেই আসে। তার মানে এই নদীগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ আমাদের আর নদী রিলেটেড প্রশ্নে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। অনেকদিন পর। আচ্ছা, এটা তো বলছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন মোসাম্মদ বর্ষা। ওকে, মোসাম্মদ বর্ষা বলছে ভারত আত্রাই ভারতে গিয়ে আবার ফিরে আসছে। আত্রা একটা নদী, যেটা বাংলাদেশে যেটা জন্ম হয়েছে, সেটা একটু ঘুরতে গেছিল ভারতে, ভারতে গিয়ে তার মন টিকে নেয়, সেজন্য সে আবার বাংলাদেশে চলে আসছে। ঠিক আছে, নিজের দেশ বলে কথা, তাই না? ওকে, ওইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোন নদীটি বাংলাদেশে জন্মলাভ করে ভারতে প্রবেশ করে আবার দেশে ফিরে আসছে? আত্রাই। গুড। আচ্ছা, তাহলে এই নদীগুলাই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু অথবা আলোচ্য বিষয়। কেমন? ওকে, আমরা প্রথমে শুরু করব পদ্মা দিয়ে। প্রথমে শুরু করব কি দিয়ে? পদ্মা দিয়ে। ওকে, আপনারা সবাই একটু ম্যাপটা একটু খেয়াল করেন। এই ম্যাপের ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি মিয়ানমার, আর এখান থেকে এই পর্যন্ত যে একেবারে শেষ বিন্দু পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে ভারত। আচ্ছা, এখন দেখেন বাংলাদেশের এটা হলো উত্তর, এটা মধ্য, এটা দক্ষিণ, তাই না? বাংলাদেশের উত্তরে এইখানে হলো পশ্চিমবঙ্গ, এখানে আসাম, মেঘালয়, আর ঠিক আরেকটু উত্তরে গেলে আমরা দেখব বিশাল হিমালয় পর্বতমালা, তাই না? হিমালয় পর্বতমালা। আমি তো ক্লাসের শুরুতেই বলেছি, একটু আগে কিন্তু আমি বলেছি যে হিমালয় পর্বত থেকে যে সমস্ত জলস্রোত গুলো মানে নদীগুলো নেমে আসছে আমাদের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে, সেই নদীগুলো
প্রবাহিত হয়ে নিচে আসার সময় কিন্তু তারা সঙ্গে করে কি নিয়ে আসছে? পলিমাটি নিয়ে আসছে। আর সেই পলিমাটিগুলো জমে জমে 20-30 হাজার 40,000 বছরের ব্যবধানে একটা বিশাল ভূমি এখানে গঠিত হয়েছে, যেটা আজকের বাংলাদেশ। তার মানে বাংলাদেশের জন্মই হয়েছে নদী থেকে আসা পলিমাটি থেকে। এই জন্য বলা হয় বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। বুঝতে পারছেন? এটা কিন্তু ভারতের ক্ষেত্রে বলা হয় না, এটা কিন্তু বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয় না, শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়। সো দিস ইজ সো মাচ আই থিঙ্ক এক্সক্লুসিভ বিষয়, যেটা আমাদের সাথে আসলে অ্যাডজাস্টেড। ওকে, এটা একটা গর্বের বিষয় আর কি আমাদের জন্য, যে আমরা এতটাই উর্বর একটা ভূমি পাইছি। আপনার কি কখনো মনে প্রশ্ন জাগে না যে পৃথিবীর এত বড় বড় রাষ্ট্র আছে, জনসংখ্যা একদম কম, 1 মাইলের মধ্যে হয়তো বা 2-1টা বাড়ি পাওয়া যায়, আর আমাদের এখানে 1 মাইলের মধ্যে 1 লক্ষ বাড়ি পাওয়া যায়। এই ঢাকা শহরটাই দেখেন, ছোট্ট একটা শহর, 3 কোটি মানুষ, সরি 3.5 কোটি মানুষ। ভাবা যায়? কল্পনা করা যায়? আচ্ছা, কখনো কি দেখছেন একটা মানুষ না খেয়ে মরছে? না। তার মানে হচ্ছে ভূমি ছোট হলেও কি হবে, এখানে আল্লাহর নিয়ামত বেশি, এখানে আল্লাহর রিজিক বেশি। আমরা প্রায় সময় একটা কথা বলি না, যে মানুষটা দুনিয়াতে আসে সে কিন্তু আসার সময় তার রিজিক নিয়ে আসে। এই কথাটা কিন্তু চরম সত্য কথা। আল্লাহ আপনাকে যদি রিজিক আপনাকে পাঠাচ্ছে উইদাউট রিজিক, এটা কখনো সম্ভব না। তো আমাদের এখানে জনসংখ্যা বেশি, তার কারণ হচ্ছে এখানে রিজিকটাও বেশি, আর সেই রিজিকটা বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে নদী। বুঝতে পারছেন? আশা করি নদীর গুরুত্ব আমাদের আর বলতে হবে না। ওকে, আমরা এই বাংলাদেশের যে ম্যাপ মানচিত্র, এটার উত্তরে হলো, উত্তর দিকে হলো কি হিমালয় পর্বত। এটা হচ্ছে হিমালয় পর্বত। কেমন? হিমালয় পর্বতের পাদদেশে এখানে একটা রাষ্ট্র আছে, নাম হলো নেপাল। এখানে একটা দেশ আছে, নাম হচ্ছে ভুটান। আর নেপাল এবং ভুটানের মাঝখানে ভারতের 2টা প্রদেশ আছে, এরপরে বাংলাদেশ। ঠিক আছে? তার মানে হলো বাংলাদেশের দক্ষিণ যে সাইড, দক্ষিণ যে দিক এবং উত্তর যে দিক, এই 2টা দিকের মধ্যে সমতার দিক দিয়ে কিছুটা পার্থক্য আছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের আমাদের যে ভূমিটা, বাংলাদেশের যে মাটিটা, এই মাটি বা এই ভূমিটার উত্তর দিকটা একটু উঁচু আর দক্ষিণ দিকটা একটু নিচু। মানে আমাদের দেশটা কিন্তু এভাবে ফ্ল্যাট না, সমান না, এরকম অনেকটা বলা যায় আকৃতিটা এমন, অর্থাৎ উত্তর দিকে উঁচু আর দক্ষিণ দিকে হচ্ছে নিচু। এই জন্য দেখবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটি, যদি পরীক্ষায় প্রশ্নটা আসে দেখবেন সেখানে উত্তর হচ্ছে দিনাজপুর। কারণ দিনাজপুর কোথায়? এখানে, এই যে দিনাজপুর, এটা সবচেয়ে উঁচু। আর সবচেয়ে নিচু দক্ষিণের জেলাগুলো। বুঝতে পারছেন? আর এটার কারণ হলো, এটা এটা উত্তরটা উঁচু হওয়ার কারণেই হিমালয় থেকে যে নদীগুলো নেমে আসছে, হিমালয় থেকে যে নদীগুলো এভাবে নেমে আসছে, সবগুলো দক্ষিণ দিকে গড়িয়ে কোথায় পড়ছে? বঙ্গোপসাগরে পড়ছে। অর্থাৎ হিমালয় থেকে যতগুলা বৃহৎ বৃহৎ নদীর উৎপত্তি হয়েছে, প্রত্যেকটা নদীর কিন্তু পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। আর সেই বঙ্গোপসাগরের কোলকে সেই হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ যেটাকে আমরা বলি যেটাকে আমরা কি বলি, ডেল্টা বলি, বদ্বীপ বলি। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি একেবারে স্পেসিফিকলি। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে পদ্মা নদী। কেমন? পদ্মা নদী। ওকে, দেখেন এইটা তো আমরা সবাই জানি যে এটা বাংলাদেশের পশ্চিম সীমান্তে হলো ভারতের পশ্চিম বাংলা। ভারতের পশ্চিম বাংলা ঠিক এখানে ভারত থেকে আমাদের পশ্চিম সীমান্ত যেটার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে সোজা একটা নদী আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীটা আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার আগের যে অংশটা, অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করছে হচ্ছে এই পয়েন্ট দিয়ে। আর ঠিক এই পয়েন্টের আগে নদীটার যে বিশাল যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বা এই বিশাল লম্বা নদীটার নাম হচ্ছে ভারতের মধ্যে গঙ্গা। কি নাম? গঙ্গা। ভারতের মধ্যে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। ঠিক আছে? গঙ্গা এইখানে এসে এটার আবার 2টা, এখান থেকে একটা শাখা নদী বের হয়েছে, এই যে সোজা এইভাবে চলে আসছে, এইভাবে এসে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী। কি নাম? হুগলি নদী। তাহলে গঙ্গার একটা শাখা নদী বের হয়ে হুগলি নাম ধারণ করে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। আর গঙ্গার আরেকটা অংশ সোজা গিয়ে বাংলাদেশে প্রবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। আবারও বলছি, কোন জেলা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। যদি পরীক্ষা আসে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে, উত্তর হবে চাঁপাই। আর যদি বলা হয় কোন উপজেলা দিয়ে, তাহলে উত্তর হবে শিবগঞ্জ। ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জ হলো জেলা, আর উপজেলার নাম হচ্ছে কি? শিবগঞ্জ। কেমন? ওকে, তাহলে গঙ্গার আরেকটা অংশ, মানে মেইন অংশটা সোজা গিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে প্রবেশ করার পরে এই নদীটা আর গঙ্গা থাকে নাই, এটার নাম হয়ে গেছে পদ্মা। এটার নাম হয়ে গেছে কি? পদ্মা। তাহলে পদ্মা নদী যেটা বাংলাদেশে, যেটার নাম পদ্মা, সে সেম একই নদীটার নাম ভারতে কি? গঙ্গা। আর গঙ্গা ভারতীয়দের কাছে একটা পবিত্র নদী হিসেবে পরিচিত, এটা আমরা সবাই কম বেশ জানি। গঙ্গায় স্নান, এই শব্দটা তো আমরা শুনেছি, তাই না? গঙ্গায় স্নান মানে কি? গঙ্গাতে মানে গোসল করলে, স্নান করলে শরীর কি হয়? পবিত্র হয়ে যায়।
গঙ্গায় স্নান, ঠিক আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। ওকে, তাহলে ভারতের সেই পবিত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করার পরে নাম ধারণ করছে কি? পদ্মা। নাম ধারণ করছে পদ্মা। ওকে, এখন পদ্মা নাম ধারণ করে ঠিক এই পয়েন্টে এসে নদীটা কি হয়েছে? স্টপ করেছে। ঠিক এই পয়েন্টে এসে ধরেন এখানে নদীটা শেষ হয়েছে, কেমন? এই জায়গায় নদীটা শেষ হয়েছে। এখানে আমরা আমরা আপাতত পদ্মা সম্পর্কে আলোচনা না করি, আমরা পদ্মাকে ঠিক এই জায়গায় আমরা রেখে আমরা অন্য নদীতে চলে যাব, কেমন? তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হলো ভারতের বিখ্যাত গঙ্গা নদী, হ্যাঁ, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নামক উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, হ্যাঁ, সরাসরি কোথায় চলে গেছে? দক্ষিণ পূর্ব দিকে চলে গেছে এবং নাম ধারণ করেছে পদ্মা। আপাতত এতটুকুই আমরা থাকি, কেমন? এরপরে চলেন আমরা আরেকটা বিখ্যাত নদীতে চলে যাই। এইটা হলো ভারত, এটা হচ্ছে ভারতের আসাম। আসামের ঠিক পশ্চিম উত্তরে হলো তিব্বত, চীনের তিব্বত, বিখ্যাত তিব্বত, কেমন? তো তিব্বত থেকে একটা নদী এভাবে প্রবাহিত হয়ে মানে উৎপত্তি লাভ করে দক্ষিণ পূর্ব দিকে এভাবে প্রবাহিত হয়ে ঠিক বাঁক নিয়ে পশ্চিম দিকে প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, কেমন? মানে তিব্বত থেকে সরাসরি এভাবে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করছে। অরুণাচলের পরে আসামে ঢুকছে, আসাম থেকে সরাসরি বাংলাদেশে এটা প্রবেশ করছে ঠিক এই পয়েন্ট দিয়ে। আর এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। কি নাম? এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই ব্রহ্মপুত্র নদীটা ভারতে যখন ঢুকছে তখন এটার নাম হয়েছে ব্রহ্মপুত্র। কারণ আপনারা তো এটা শুনলে বুঝতে পারতেছেন, ব্রহ্মপুত্র এটা একটা সংস্কৃত ভাষার নাম, তাই না? মানে ইন্ডিয়ান নাম আর কি। ব্রহ্মপুত্র এটা তো চাইনিজরা বলবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, চাইনিজরা তিব্বতে যখন এই নদীটা প্রবাহিত হয় তখন এটাকে চাইনিজরা কি নামে ডাকে? তারা কি এটাকে ব্রহ্মপুত্র বলে? উত্তর হচ্ছে না। তারা কি বলে তাহলে? এটা আমি এখন বলবো না, এটা আমরা যখন একটু পরে কোয়েশ্চন সলভ করব তখন সেখানে আমরা দেখে নিব, ঠিক আছে? সেখানে ব্রহ্মপুত্রকে তিব্বতীরা কি বলে সেটার উত্তরটা আমরা তখন বের করবো। আপাতত শুধু এতটুকুই মাথায় রাখেন, এই নদীটা তিব্বত থেকে, তিব্বতের মানস সরোবর নামক যেই জায়গাটা আছে সেখান থেকে উৎপত্তি লাভ করে তিব্বত থেকে বাঁক নিয়ে সরাসরি কোথায় ঢুকছে? ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। এরপরে নাম ধারণ করছে ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্র নদী সরাসরি অরুণাচল হয়ে আসাম, আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করছে ঠিক এই পয়েন্ট দিয়ে। আর এই পয়েন্টের নাম হইল কুড়িগ্রাম। এই পয়েন্টের নাম কি? কুড়িগ্রাম। কুড়িগ্রাম আমাদের উত্তর পশ্চিমের একটা জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার রৌমারী নামক জায়গা দিয়ে ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে আসছে? চীনের তিব্বত থেকে আসছে। তিব্বত থেকে প্রবাহিত হয়ে কোথায় ঢুকছে? ভারতের অরুণাচল প্রদেশে ঢুকছে। এরপরে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আর করার সময় যে জেলাটাকে ক্রস করছে বা অতিক্রম করছে সেই জেলাটার নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম, ওকে। কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে সরাসরি এই নদীটা এখানে আসছে। খেয়াল করেন, সরাসরি এখানে আসছে। এইখানে আসার পরে এই নদীটা এই দিকে চলে যাইতো নর্মালি আর কি। এই নদীটার প্রবাহটা সরাসরি দক্ষিণ মানে দক্ষিণ দিকে আসার পরে পূর্ব দিকে বাঁক নিত। এটা হলো এই নদীর প্রাচীন গতিপথ। প্রাচীন গতিপথ। আচ্ছা, হঠাৎ করে 1800 সালটা হলো 1787 খ্রিস্টাব্দে। 1787 খ্রিস্টাব্দে ঠিক এই পয়েন্টে, এই জায়গাটাতে ভয়াবহ একটা কি হয়? ভূমিকম্প হয়। ভয়াবহ একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার সময়টা হচ্ছে কত? 1787। 1787 সালে এই জায়গাটা থেকে এই জায়গাটায় একটা ভয়াবহ ভূমিকম্প হয়। আর এখানে এটাকে বলা হয় ডাউকি ফল্ট। মানে বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে যে জায়গাগুলো খুব প্রসিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে এটা, যেটাকে আমরা বলি ডাউকি ফল্ট। ভৌগোলিক ভাষায় এটাকে বলা হয় ডাউকি ফল্ট। মানে এই ডাউকি ফল্টটা হচ্ছে অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটা এলাকা, ঠিক আছে। আপনারা দেখেছেন না গত বছর 2025 সালে বাংলাদেশে দুই একটা বড় বড় ভূমিকম্প হয়েছে, তার মধ্যে একটার উৎপত্তি হলো নরসিংদী। তো নরসিংদীও কিন্তু বাংলাদেশের অন্যতম ভূমিকম্প মানে সেন্টার হিসেবে পরিচিত, ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে পরিচিত, ঠিক আছে, নরসিংদী। বাট সবচেয়ে বড় যেটা, সবচেয়ে মানে ভয়ঙ্কর যে ইয়েটা আছে, ভূমিকম্প প্রবণ যে অঞ্চলটা আছে, সেটা হলো আমাদের এই জায়গাটা, যেটাকে আমরা বলি ডাউকি ফল্ট। তো এই ডাউকি ফল্টে 1787 খ্রিস্টাব্দে একটা ভয়াবহ ভূমিকম্প হয়, প্রায় 7.5 মাত্রার, অনেক বড় ভূমিকম্প। এটা ঢাকা শহরে হলে ঢাকা শহরে একটা পিঁপড়েও বাঁচবে না, এতটা ভয়াবহ ভূমিকম্প এটা, ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া 1787 সালে যখন এই ভূমিকম্পটা হয়েছিল তখন কি ঢাকাতে কোনো মানুষ কি বেঁচে ছিল? আরে ভাই, তখন কি ঢাকা থেকে বিল্ডিং ছিল? এখন তো বিল্ডিং এর নিচে পড়ে সব মানুষ মারা যাবে। তখন তো বিল্ডিং ছিল না, তখন ঢাকা শহরে মানুষ ছিল বা আর কয়জন? যারা ছিল তারা মানে হয়তো বা
টিনের ঘরে তখন তো টিনও ছিল না, মানে ছনের ঘরে ছিল, তো সেগুলো তার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। অর্থাৎ ওই মাত্রার ভূমিকম্প যদি বর্তমানে বাংলাদেশে হতো, তাহলে বাংলাদেশ ঢাকা শহরে একটা মানুষও বাঁচত কিনা সন্দেহ, এতটাই ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হওয়ার পরে ঠিক এই জায়গার মধ্যে মাটি ফেটে, এইখানে এই নদীর পানি যখন এইভাবে এসে এদিকে যাইতো, মাটি এখানে ফেটে গিয়েছে, ফেটে গিয়ে এই ব্রহ্মপুত্রের পানিটা সোজা এদিকে চলে আসছে, মানে এখানটা নদী সৃষ্টি হয়েছে। একটা পানি তো এইদিকে গেছে, একটা পানি তো এদিকে যাচ্ছে, আগে থেকেই যাচ্ছে। নতুন ভূমিকম্পের কারণে মাটি ফেটে এখানে সোজা আর একটা কি হয়েছে, গতিপথ সৃষ্টি হয়েছে, আর একটা জলস্রোতের গতিপথ সৃষ্টি হয়েছে। তার মানে এটা একটা নদী হয়ে গেল না, এখন এটা একটা নদী হয়ে গেল না, এটা নদী হয়ে গেল। আর এই নদীটার নাম হইল যমুনা নদী। এই নদীটার নাম কি? বিখ্যাত নদী যমুনা নদী, ঠিক আছে, যমুনা নদী। তাহলে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে যমুনা নদী এটা জন্মগ্রহণ করেছিল কত সালে, আপনি উত্তর দিতে পারবেন না? অবশ্যই পারবেন, 1787 সালে। 1787 সালে, অর্থাৎ 1787 সালের আগে এই জায়গায় কোনো নদী ছিল না, এখানে কোনো পানিই ছিল না, এটা সম্পূর্ণ স্থলভূমি ছিল, ঠিক আছে। ভূমিকম্পের কারণে মাটি ফেটে ব্রহ্মপুত্রের পানি একটা অংশ তো এদিকে চলে যাইতো, ওই মাটি ফেটে এখানে আর একটা নতুন রাস্তা সৃষ্টি হয়ে এই রাস্তায় পানি ভরাট হয়ে নদীর মধ্যে একটা কি হয়ে গেছে, জলস্রোত সৃষ্টি হয়ে গেছে। তার মানে এটা নতুন নদী হয়ে গেল, নদীটার নাম হলো যমুনা নদী। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের সর্বশেষ নদীর নাম হচ্ছে কি, যমুনা নদী। নদী সাধারণত ন্যাচারালি হয়, কিন্তু এটা ন্যাচারালি হয় না, এটা দুর্যোগের কারণে হয়েছে, ভূমিকম্পের কারণে হয়েছে, বুঝতে পারছেন? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পদ্মা নদী কত সালে হয়েছে, আপনি বলতে পারবেন? হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে হয়েছে, এটা তো আর হিসেব করার কোনো সুযোগ নেই। কিন্তু যমুনা নদী বাংলাদেশের একমাত্র নদী, এইটার জন্ম সাল সম্পর্কে আমরা চাইলেই কনফিডেন্টলি আনসার দিতে পারি। সেটা হচ্ছে কত সাল, 2000 সাল বলতেছি, 1787 সাল, তার মানে আজ থেকে প্রায় 250 বছর আগে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যমুনা পাইলাম। এখন দেখেন আর একটা ইন্টারেস্টিং বিষয় কি, দেখেন এই যমুনা নদীটা এখান থেকে সৃষ্টি লাভ করে সোজা এসে এখানে কার সাথে মিলিত হয়েছে, এই যে পদ্মার সাথে মিলিত হয়েছে। তার মানে হইল এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তার কারণ এখানে যমুনাও আসছে এবং পদ্মাও আসছে। তাহলে যমুনা এবং পদ্মা যে পয়েন্টে এসে মিলিত হয়েছে, এই পয়েন্টের নাম কি আমাদের জানা উচিত? অবশ্যই উচিত, কারণ এটা অনেক বেশি পরীক্ষা আসে। এই পয়েন্টের নাম কি পরীক্ষা আসে, যে কোন জায়গায় বাংলাদেশের কোন পয়েন্টে পদ্মা এবং যমুনা নদী একসাথে কি হয়েছে, মিলিত হয়েছে। এই জায়গাটার নাম হলো গোয়ালন্দা। এই জায়গাটার নাম কি? গোয়ালন্দা। গোয়ালন্দা কোথায়? গোয়ালন্দা কোথায় পড়ছে বলেন তো? গোয়ালন্দা পড়ছে হচ্ছে রাজবাড়িতে। রাজবাড়ি কোথায়? রাজবাড়ি কোথায়? রাজবাড়ি হচ্ছে মানিকগঞ্জের পরে, পদ্মার ওই পারে হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ি জেলার একটা জায়গার নাম হচ্ছে গোয়ালন্দ। আর এই গোয়ালন্দা না, গোয়ালন্দ, এই গোয়ালন্দ নামক জায়গায় মূলত পদ্মা এবং যমুনার কি হয়েছে, মিলন হয়েছে। কি হয়েছে? মিলন হয়েছে। কেমন? ওকে, তাহলে আমরা যমুনা পেয়ে গেলাম, এটার নাম হলো যমুনা। আর এটা তো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করার পরেও কিন্তু এটার নাম ব্রহ্মপুত্রই ছিল। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, এই পর্যন্ত হলো ব্রহ্মপুত্র, তাই না? যখন ভারতে ছিল, বাংলাদেশে প্রবেশ করছে হলো কুড়িগ্রাম জেলা দিয়ে, তখনও কিন্তু এটার নাম এই পর্যন্ত হচ্ছে কি, ব্রহ্মপুত্রই। তার মানে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকার পরে, প্রবেশ করার পরে এটার নাম কিন্তু পরিবর্তন হয়নি, এটা ব্রহ্মপুত্র নামে কি হয়েছে, পরিচিত হয়েছে। তবে ভূমিকম্পের পরে নতুন যে নদীটা এখানে সৃষ্টি হয়েছে, এই নতুন নদীটার নাম হয়েছে শুধু যমুনা। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এইটা যদি যমুনা হয় তাহলে এইটার নাম কি? এইটার নাম কি, মানে যেটা আগে থেকে যে স্রোতটা এদিকে আসতো, প্রবাহিত হতো, এইটার নাম কি? এইটার নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র। এটার নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র মানে এটা তো আগে থেকেই ছিল, এই জন্য এটার নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র। আর এইটার নাম হওয়া উচিত ছিল কি, নতুন ব্রহ্মপুত্র, এই অংশটুকুর, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা নতুন ব্রহ্মপুত্র না বলে এইটাকে আমরা বলতেছি কি, যমুনা, ঠিক আছে। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র, নতুন ব্রহ্মপুত্র। নতুন ব্রহ্মপুত্রকে আমরা কি বলে না ডাকতেছি, যমুনা নামে ডাকতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি পাইলাম? পদ্মা পাইলাম, এই যে পদ্মা পাইলাম, যমুনা পাইলাম, ব্রহ্মপুত্র পাইলাম, পুরাতন ব্রহ্মপুত্র কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিনটা বৃহৎ নদী, প্রধান নদীর আমরা সন্ধান পেয়ে গেলাম। আর একটা বৃহৎ নদী বাকি আছে, সেই নদীটার নাম হচ্ছে মেঘনা। সেই নদীটার নাম কি? মেঘনা। ওকে, তাহলে আমরা এখন চলেন মেঘনা নদীতে চলে যাই, নাকি? মানে মেঘনা নদীতে চলে যায় মানে হচ্ছে মেঘনা নদীর আলোচনায় চলে যায় আর কি। আবার ক্লাস থেকে বের হয়ে সবাই মেঘনায় দৌড় দিয়েন না, কেমন? ক্লাসে থাকেন, মনোযোগ দিয়ে শুনেন। মেঘনা নদী, খেয়াল করেন, মেঘনা নদী বাংলাদেশে প্রবেশ করছে কোথায় একটু দেখাই। মেঘনা নদী ঠিক এইখানে উৎপত্তি লাভ করছে, ঠিক এই জায়গাটাতে উৎপত্তি লাভ করছে, এখানে উৎপত্তি লাভ করছে, ঠিক আছে। আর এই জায়গাটার নাম হলো
আসাম, এটা হলো ভারতের আসাম রাজ্য। আসামের আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়। আমরা সাধারণত জানি যে নদীর উৎপত্তি কোত্থেকে হয়, পাহাড় থেকে হয়। দেখবেন বাংলাদেশের যতগুলো বড় বড় নদী প্রবেশ করছে প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পাহাড়। কারণ নদী তো কখনো নিচ থেকে উঠে আসে না, নদীর পানিগুলো উপর থেকে পড়ে, এইভাবে গড়িয়ে আসে, তাই না? উপর থেকে নিচে আসে। নদীর জন্ম হয় উপরে আর নদীর পতন হয় নিচে। নিচে মানে সাগরে, বঙ্গোপসাগরে, তাই না? ওকে, তাহলে বাংলাদেশের অন্যতম বৃহৎ নদীর নাম হচ্ছে মেঘনা। এই মেঘনা নদীটা এই জায়গায় উৎপত্তি লাভ করছে। জায়গাটার নাম হলো আসামের লুসাই পাহাড়। আসামের কি পাহাড়? লুসাই পাহাড়। আসামের কি পাহাড়? লুসাই পাহাড়। ঠিক আছে, ওকে, আসামের লুসাই পাহাড়। আচ্ছা, এখন এই আসামের লুসাই পাহাড় থেকে যখন এই নদীটা জন্ম লাভ করেছে বা উৎপত্তি লাভ করেছে, তখন এই নদীটার নাম কিন্তু মেঘনা ছিল না। তখন এই নদীটার নাম ছিল বরাক নদী। কি নদী? বরাক। আপনারা বরাক নদীর নাম শুনেছেন না? পরীক্ষায় কিন্তু এটা খুবই কমন একটা প্রশ্ন যে মেঘনা নদী উৎপত্তি স্থলে এটার নাম কি? মেঘনা নদীর উৎপত্তি স্থলের নাম কি? উত্তর হচ্ছে কি? বরাক নদী। অর্থাৎ বরাক নদী পরবর্তীতে একটা সময় গিয়ে বাংলাদেশে ঢোকার পরে কি নাম ধারণ করেছে? মেঘনা নাম ধারণ করেছে। তার মানে শুরুতে অরিজিনাল পয়েন্টে কিন্তু এটার নাম মেঘনা নদী না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ মেঘনা নদী উৎপত্তি স্থলে অরিজিনালি এটার নাম হচ্ছে বরাক নদী। কেমন? আচ্ছা, তাহলে বরাক নদী বাংলাদেশে যখন প্রবেশ করছে তখন কিন্তু এটার নাম ছিল বরাক। কি নাম? বরাক। এই বরাক নদী বাংলাদেশে প্রবেশ করছে হলো যে জেলা দিয়ে, সেই জেলাটার নামটা আমরা একটু লিখে রাখি। জেলাটার নাম হলো সিলেট জেলা। কি জেলা? সিলেট। আপনারা চাইলে ব্রেকেটে লিখে রাখতে পারেন জকিগঞ্জ, মানে সিলেটের একটা উপজেলার নাম হলো জকিগঞ্জ। এই জকিগঞ্জ অর্থাৎ সিলেটের জকিগঞ্জ নামক জায়গা দিয়ে বাংলাদেশে বরাক নদীটা কি করেছে? প্রবেশ করেছে। ঠিক আছে, যেটা একটা সময় গিয়ে নাম হবে কি? মেঘনা। ওকে, এই বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এই নদীটা কিন্তু আর একক স্রোত হিসেবে আর এখানে আসে নাই। এই নদীটা কি করেছে জানেন? এই নদীটা বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এটা দুইটা পার্ট হয়ে গেছে। ধরেন এখানে এখানে আসার পরে এইভাবে হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে, মানে দুইটা পার্ট এখান থেকে আলাদা আলাদা বের হয়ে, দুইটা শাখা বের হয়ে দুইটা ভিন্ন নদী এখানে জন্ম লাভ করেছে। কেমন? বরাক নদীটা। তাহলে বাংলাদেশে বরাক নদী প্রবেশ করার পরে এখানে দুইটা ভিন্ন আলাদা আলাদা নদীর জন্ম হয়েছে বা জলস্রোতের জন্ম হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে নিচের দিকে গিয়ে আবার উপরে গিয়ে এটার সাথে মিলিত হয়েছে। দেখেন, একটাই নদী ছিল আগে, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এই নদীটা দুই পার্ট হয়ে গেছে। একটা পার্ট উপর থেকে সোজা নিচের দিকে আসছে, আর একটা পার্ট নিচ থেকে গিয়ে আবার উপরে গিয়ে এইটার সাথে মিলিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, মানে প্রথমে বাংলাদেশে প্রবেশ করছে, করার পরে দুই পার্ট হয়ে গেছে। এক পার্ট এদিকে চলে গেছে, আরেক পার্ট এদিকে চলে গেছে, কিন্তু একটা সময় গিয়ে আবার একে অপরের সাথে মিলিত হয়েছে। মানে প্রথমে হয়তো বা তারা ডিভোর্স নিয়ে নিছে, মানে আলাদা হয়ে গেছে, সেপারেশনে চলে গেছে, পরে আর মন টিকতেছে না, দেওয়ানা হয়ে গেছে, আবার তারা দুজন একসাথে হয়ে একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে। বুঝতে পারছেন? ঘটনা হচ্ছে এইটা। কেমন? আমরা অনেক সময় রাগ করে, অনেক সময় অনেক কিছু করে ফেলি, কিন্তু পরে একটা সময় গিয়ে দেখা যায় আবেগ আর কন্ট্রোল করা যায় না। কেমন? তাহলে এই দুইটা নদী যে বাংলাদেশে প্রবেশ করার পরে জন্মলাভ করেছে, এই নদীগুলোর নাম কি? এইটা আমাদের একটু জানা উচিত। আমি নদীগুলোর নাম লিখে দিচ্ছি আপনাদেরকে। এই নদীটার নাম হলো সুরমা নদী। এই নদীটার নাম কি? সুরমা। আর নিচের যে নদীটা সৃষ্টি হয়েছে এইটার নাম হচ্ছে কুশিয়ারা। এটার নাম হলো কুশিয়ারা নদী। ঠিক আছে, তাহলে দেখেন, বরাক নদী বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করার পরে দুই ভাগে বিভক্ত হওয়ার পরে উপরেরটার নাম হয়েছে সুরমা, আর নিচের যে নদীটা এটার নাম হয়েছে কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা। আবার একটা পয়েন্টে কি দুটো নদী মিলিত হয়েছে না? এই যে এই পয়েন্টে কি, এখন আসেন এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম হইল আজমিরিগঞ্জ। কি নাম? আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ কোন জেলায় পড়ছে এটা? হবিগঞ্জ। আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। বুঝতে পারছেন? অর্থাৎ হবিগঞ্জ নামক জেলার আজমিরিগঞ্জ নামক জায়গায় সুরমা এবং কুশিয়ারা আবার কি হয়েছে? একসাথে মিলিত হয়েছে। একসাথে মিলিত হয়েছে মানে আবার মিট করেছে। আচ্ছা, মিলিত হওয়ার পরে তারা দুইজন আবার এক হয়ে গেছে। তার মানে এখন তো নদী আর দুইটা হবে না, নদী এখন একটা হবে। আচ্ছা, তো সেই একটা নদী এক হয়ে, দুইটা নদী এক হয়ে আবার এদিকে এসে এটার সাথে মিলিত হয়েছে। এটাকে এটাকে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এটা তো আমরা আগে থেকেই লিখেছি, তাই না? পুরাতন ব্রহ্মপুত্র। অর্থাৎ সুরমা এবং কুশিয়ারা একসাথে এখানে এই পয়েন্টে মিলিত হওয়ার পরে এক নদী হয়ে আবার এদিকে এসে এটার সাথে মিলিত হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, মিলিত হওয়ার জায়গাটার নাম কি? মিলিত হওয়ার জায়গাটার নাম হলো আজমিরিগঞ্জ। জেলাটার নাম হচ্ছে কি? হবিগঞ্জ। আমি আবারও বলছি, এই পয়েন্টের নাম হলো আজমিরিগঞ্জ,
জেলার নাম হচ্ছে কি হবিগঞ্জ। ঠিক আছে, যদি ম্যাপটা আর একটু বড় হতো আর একটু ভালোভাবে লিখতে পারতাম। ম্যাপ ছোট থাকার কারণে আসলে ওভাবে লেখাগুলো একটু গিঞ্জি হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল রাখেন বিষয়গুলো। আমি ঠিক আছে, স্যার সুরমা সম্পর্কে ধারণা দেন। আমি সুরমার তীরের মানুষ, এটা ধারণা দিচ্ছি, আপনি ধারণা নেন, সমস্যা কি? আমি তো সুরমার তীরের মানুষকে ধারণা দেবো না, এটা তো আর বলি নাই, তাই না? সবাইকে আমি সেম ধারণাই দেবো। ওকে, তাহলে সুরমা এটা হলো মূলত আসলে সিলেটের প্রধান নদী, তাই না? সিলেট মানে সুরমা, সুরমা মানে সিলেট। আচ্ছা, তাহলে এই সুরমা এবং কুশিয়ারা নদী এখানে এসে মিলিত হয়েছে। আবার মিলিত হওয়ার পরে এই অংশটুকু কিন্তু আবার একটা নদী, তাই না? এখন এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে কালনী। এই অংশটার নাম কি? কালনী। অর্থাৎ সুরমা কুশিয়ারা একসাথে হওয়ার পরে এই দুইটা নদীর যে মিলিত প্রবাহ, এটার নাম হয়েছে কালনী। এখনো কিন্তু মেঘনা নাম হয়নি। প্রথমে ছিল বরাক, বরাকের পরে হলো সুরমা, এরপরে এটা হলো কুশিয়ারা। সুরমা কুশিয়ারা এক হওয়ার পরে আবার নাম হয়েছে কি? কালনী। ঠিক আছে, কালনী, এখন মেঘনা হয়নি। ওকে, তাহলে মেঘনা কখন হয়েছে, এটা হলো প্রশ্ন। আসেন, মেঘনা কখন হয়েছে এটা আমরা এখন দেখবো। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলুন তো, এই জায়গাটাতে মিলিত হয়েছে কে? পুরাতন ব্রহ্মপুত্র আর হচ্ছে কালনী। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী যেই পয়েন্টে মিলিত হয়েছে সেই পয়েন্টের নাম হইল ভৈরব বাজার। ভৈরব বাজার। আর জেলাটার নাম হচ্ছে কিশোরগঞ্জ। জেলাটার নাম হলো কিশোরগঞ্জ। ঠিক আছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার নামক জায়গায় পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী, দেখেন পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী এই দুইটা নদীর কি হয়েছে? মিলন হয়েছে ভৈরব বাজারে। ভৈরব বাজার কিন্তু বাংলাদেশের 65তম প্রস্তাবিত জেলা। বর্তমানে বাংলাদেশের 64টা জেলা আছে, আর 65তম যে জেলাটা আছে প্রস্তাবিত, এখন হয়নি, সেটাই হচ্ছে ভৈরব বাজার। জেলা না, বর্তমান জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ঠিক আছে, যখন এটা জেলা হবে তখন তো সেটা আলাদা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এটা কিশোরগঞ্জের অধীনেই আছে। কেমন? তাহলে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার নামক জায়গায় কালনী নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে, আর মিলিত হওয়ার পরে এটার নাম হয়েছে মেঘনা। তাহলে মেঘনা নদী নামটা ধারণ করছে কোন জায়গায় এসে? ভৈরব বাজারে এসে। কিশোরগঞ্জের ভৈরব বাজারে এসে মূলত আমরা কি পাই? মেঘনা পাই। তাহলে মেঘনা পাওয়ার আগে, মেঘনা এখানে আগে ছিল কি? কালনী। কালনী আগে ছিল কি? উপরে সুরমা, নিচে কুশিয়ারা। আর সুরমা কুশিয়ারা হওয়ার আগে ছিল কি? বরাক। তাহলে আমরা বলতে পারি বরাক, সুরমা, কুশিয়ারা, কালনী, এরপরে গিয়ে মেঘনা। আর মেঘনা নাম ধারণ করার আগে এর আগেও প্রায় 4টা নাম ছিল। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা ভৈরব বাজারে মেঘনা নদীর কি পাচ্ছি? জন্ম পাচ্ছি বা উৎপত্তি পাচ্ছি। এরপরে মেঘনা নদী এখান থেকে জন্ম লাভ করে সোজা দক্ষিণ দিকে চলে গেছে। এই যে দেখেন, সোজা দক্ষিণ দিকে চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত এটা মেঘনা। আচ্ছা, তো মেঘনা নদী এখন কোথায় যাবে? মেঘনা নদী এখন কোথায় যাবে? দক্ষিণে যাবে। দক্ষিণে কোথায়? মানে বঙ্গোপসাগরের পূর্বে। বুঝতে পারছেন? তো মেঘনা নদী এইখানে আসার পরে, মেঘনা নদী এখানে আসার পরে পদ্মাকে ডাক দিয়েছে, এই পদ্মা, তোমার কাছে তো যমুনার পানিও আছে, আবার তোমার পানিও আছে, তোমার পানিগুলো আমাকে দিয়ে দাও, আমি সবগুলো পানি একত্র করে কোথায় ফেলবো? বঙ্গোপসাগরে ফেলবো। তোমার যাবার দরকার নেই কষ্ট করে, আমাকে দিয়ে দাও তোমার পানিটা। এই ডাকটা শোনার পরে তখন পদ্মা কি করলো? পদ্মা এবং যমুনার যে সম্মিলিত পানি, এটা সবগুলো আবার একসাথে কাকে দিল? মেঘনাকে দিয়ে দিল। অর্থাৎ মেঘনা এবং পদ্মা একসাথে এখানে মিলিত হলো। বুঝতে পারছেন? আর এই মিলিত হওয়া জায়গাটার নাম হলো চাঁদপুর। কি নাম? চাঁদপুর। তাহলে আমরা বলতে পারি এটা হলো পদ্মা, এটা হলো মেঘনা। আর পদ্মা সেতু যেটা, সেটা এখানে, এই যে দেখেন পদ্মা সেতু, এটা কেমন? অর্থাৎ গোয়ালন্দের পরে চাঁদপুরের আগ পর্যন্ত এই নদীটার নামও কিন্তু পদ্মা। আর মেঘনা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মেঘনা। আবার এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত যে পতিত হওয়ার যে নদীটা, পতিত হওয়ার আগ পর্যন্ত যে নদীটা, এটাও কিন্তু মেঘনা। অর্থাৎ বাংলাদেশের সকল নদীর পানিগুলো মেঘনায় এসে কি হয়েছে? পতিত হয়েছে। মেঘনায় এসে কি হয়েছে? পতিত হয়েছে। বুঝতে পারছেন? মানে সকল নদীর পানি মেঘনার কাছে আসছে, আর মেঘনা সবার প্রতিনিধি হয়ে সেই পানিগুলোকে একসাথে নিয়ে কোথায় ফেলছে? বঙ্গোপসাগরে ফেলছে, দক্ষিণে, মানে বঙ্গোপসাগরে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত পদ্মা, আবার এইখান থেকে এই পর্যন্ত কি? পদ্মা। এটা পুরোটা এই পদ্মা। আর মেঘনা হচ্ছে এখান থেকে শুরু, এই পর্যন্ত মেঘনা, আবার এই অংশটুকুও মেঘনা, এই অংশটুকু কি? মেঘনা। ঠিক আছে, তাহলে এখন এখানে একটু আমরা কম্পিটিশন করি। লম্বা অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়ে পদ্মা পদ্মা বেশি লম্বা নাকি মেঘনা বেশি লম্বা? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিককালে এটা নিয়ে অনেক কি হয়, আলোচনা হয়। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের দীর্ঘতম নদী ছিল হচ্ছে মেঘনা। বা 2024 সালে, গত 2 বছর আগে, নদী কমিশন তারা
মেজার করে দেখেছে যে মেঘনার চাইতেও বাংলাদেশে আরো 2-3টা কি আছে, দৈর্ঘ্য মানে দীর্ঘ নদী আছে। তার মধ্যে 1 নম্বরে তারা রেখেছে হলো পদ্মাকে। তো সেজন্য আমরা বলতে পারি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে পদ্মা। সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। এই যে এখান থেকে এই পর্যন্ত, দেখছেন, এখান থেকে এই পর্যন্ত। আর মেঘনা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তবে এই জিনিসটা মাথায় রাখেন, বাংলাদেশে দৈর্ঘ্যের দিক দিয়ে পদ্মা 1 নম্বরে হলেও বাকি সকল যে ক্রাইটেরিয়া আছে, মানদণ্ড আছে, প্রত্যেকটা মানদণ্ডে কিন্তু মেঘনা 1 নম্বরে। যেমন বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী যদি বলা হয়, মেঘনা। বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী, মেঘনা। বাংলাদেশের সবচেয়ে নাব্যতম নদী, সেটাও মেঘনা। একসময় মেঘনা দৈর্ঘ্যতম নদীও ছিল, কিন্তু সেই জায়গাটা এখন দখল করছে কি? পদ্মা। তাহলে পদ্মার হচ্ছে একটা শিরোপা, দৈর্ঘ্যের দিক দিয়ে পদ্মা 1 নম্বর, আর বাকি সকল শিরোপার দিক দিয়ে মেঘনা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। তা আমরা কিন্তু পদ্মা, আমরা কিন্তু ব্রহ্মপুত্র, আমরা যমুনা, আমরা পুরাতন ব্রহ্মপুত্র, তারপরে মেঘনা, সবগুলো আমরা পেয়ে গেছি এই আলোচনার মধ্যে। ঠিক আছে, এই ম্যাপটা যদি আর একটু বড় হতো তাহলে আমাদের লেখাগুলো আরো একটু স্পষ্ট হলে আরো ভালো হতো। বাট যারা ক্লাসটা শুরু থেকে দেখছেন, আমার মনে হয় না আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরেও আমাকে একটু বলেন, আপনারা এতক্ষণ যে আলোচনাটা করলাম এইটা মোটামুটি বুঝতে পারছেন কিনা? জাস্ট এতটুকু একটু বলেন। হ্যাঁ, এতক্ষণ যে আলোচনাটা করেছি এইটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান আপনারা। এইটা যদি বুঝতে পারেন তাহলে আমরা আমাদের যে কোয়েশ্চন সলিউশন যে অংশটা আছে, যে পার্টটা আছে, সেখানে চলে যাইতে পারবো। কেমন? এটা একেবারে বেসিক আলোচনা। এই বেসিক আলোচনায় মূলত আমি 3টা জিনিস দেখিয়েছি। একটা হলো বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো ভারতের কোন 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 জায়গা থেকে আসছে এবং কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, প্রবেশ করার পরে কোন নদীটা কার সাথে মিলিত হয়েছে, এবং সর্বশেষ কোথায় গিয়ে সকল নদী পতিত হয়েছে। এই জিনিসটা আমরা কি করেছি? এখানে দেখেছি। কেমন? এই জিনিসটা আমরা এখানে দেখেছি। বুঝতে পারছেন? ওকে, সো আমাকে সবাই একটু বলেন যে আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা, সবাই একটু কমেন্ট করে জানাইতে পারেন চাইলে। আর যদি কোনো প্রশ্ন থাকে, এতটুকু যে আলোচনা করেছি এখানে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা জিজ্ঞেস করতে পারেন। কেমন? ওকে, তাহলে আমরা পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এই নদীগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আর আপনাদের আরো 2-1টা নদী একটু দেখাই আমি সংক্ষিপ্ত আকারে। দেখেন, আমাদের উত্তরবঙ্গের প্রধানতম যে নদীটা, যে নদী নিয়ে আমাদের সাথে ভারতের দীর্ঘদিন একটা কূটনীতিক যে সংকট চলতেছে দীর্ঘদিন ধরে, সেই নদীটার নাম হলো তিস্তা নদী। আচ্ছা, তাহলে একটু দেখেন তিস্তাটা কোথেকে আসছে এবং কোথায় গিয়ে কার সাথে মিলিত হয়েছে, এটা একটু দেখেন। আমাদের উত্তর সীমান্তে মানে পঞ্চগড়ের উত্তরে ভারতের একটা রাজ্য আছে যেটার নাম হলো সিকিম। কি নাম? সিকিম। আর সিকিম এটা একটা মানে পার্বত্য এলাকা। অর্থাৎ সিকিমের মধ্যে একটা অনেক বড় পাহাড় আছে, ওই পাহাড়ের নামই হলো সিকিম। ঠিক আছে, পাহাড়ের নামই রাজ্যের নাম। তো সেই সিকিম পাহাড় থেকে একটা নদী উৎপত্তি লাভ করে সোজা বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে, বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে এই জায়গায় এসে কার সাথে কোথায় পড়েছে বলেন তো? এখানে এসে এই নদীতে এসে পতিত হয়েছে। এখন বলেন এই নদীটার নাম কি? এই নদীটার নাম ব্রহ্মপুত্র। এই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র। তাহলে আমরা বলতে পারি এই তিস্তা, এই নদীটার নাম হলো তিস্তা, যেটা কোথেকে আসছে? তিস্তা নদীটা বাংলাদেশে আসছে হলো সিকিম থেকে। কোথেকে আসছে? সিকিম থেকে। তাহলে সিকিম পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে কার সাথে মিলিত হয়েছে? ব্রহ্মপুত্রের সাথে। এখানে কিন্তু বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র আর ছোট নদী হলো তিস্তা। অর্থাৎ কোন ছোট নদী যদি অন্য জায়গা থেকে এসে বড় নদীর মধ্যে গিয়ে ঢুকে বা বড় নদীর মধ্যে প্রবাহিত হয় বা পতিত হয়, তখন সেটাকে বলা হয় ওই বড় নদীটার উপনদী। বড় নদীটার কি নদী? উপনদী। তাহলে আমরা বলতে পারি তিস্তা হলো ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্রের কি? উপনদী। বুঝতে পারছেন? তাহলে উপনদী যখন আসে এটার পাশাপাশি কিন্তু শাখা নদীও আসে। শাখা নদীটা তাহলে কি? উপনদী শাখা নদী দেখবেন একসাথে আলোচনা হয় একই পাশাপাশি টেবিলে। উপনদী হলো যখন কোনো ছোট নদী এসে বড় নদীর মধ্যে পতিত হয়, তখন ওই ছোট নদীটা হলো বড় নদীর উপনদী। আর যদি এমন হয় যে কোনো একটা বড় নদী থেকে একটা শাখা বের হয়ে গেছে, ধরেন এইটা একটা বড় নদী, হ্যাঁ, এইটা একটা বড় নদী, ঠিক আছে, এইখান থেকে ধরেন এই নদী থেকে একটা ছোট নদী এখান থেকে বের হলো এরকম, তাহলে এটা বড় নদী থেকে বের হলো না? এটা এই ছোট নদীটাই হচ্ছে বড় নদীর শাখা নদী। অর্থাৎ কোন বড় নদী থেকে বের হলে শাখা নদী, আর অন্য জায়গা থেকে প্রবাহিত হয়ে যদি বড় নদীর মধ্যে গিয়ে পতিত হয় তাহলে সেটা উপনদী। তাহলে আশা করি ক্লিয়ার, উপনদী কোনটা, শাখা নদী কোনটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তিস্তা হলো কার উপনদী? ব্রহ্মপুত্র নদীর উপনদী। ঠিক আছে, আবার দেখেন ব্রহ্মপুত্র থেকে ভূমিকম্পের কারণে জন্ম লাভ করছে যমুনা নদী, তাহলে আমরা বলতে পারি যমুনা হলো কার শাখা নদী? ব্রহ্মপুত্রের শাখা নদী। বুঝতে পারছেন? তাহলে যমুনা কার শাখা নদী? ব্রহ্মপুত্রের। আর তিস্তা কার উপনদী? ব্রহ্মপুত্রের।
দুইটা বিখ্যাত নদী ব্রহ্মপুত্রের সাথে রিলেটেড, একটা ব্রহ্মপুত্রের উপনদী আর একটা ব্রহ্মপুত্রের শাখা নদী। ঠিক আছে, আশা করি এটা মাথায় রাখবেন, কারণ এই দুইটা পয়েন্ট পরীক্ষা আসে। ঠিক আছে, খুবই ফ্রিকুয়েন্টলি আসে এই কোয়েশ্চেনটা, এই জন্য এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। আপাতত এতটুকু এই আলোচনা থেকে মোটামুটি আমরা আমাদের নেক্সট যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। আর যদি এই আলোচনার বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা ওখানে ইনশাল্লাহ সলিউশন করে ফেলবো, আলোচনা করে ক্লিয়ার করে ফেলবো। ওকে, চলেন তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাই। বাংলাদেশের নদ নদী, এখানে বিসিএস এর কিছু প্রশ্ন আছে, নদী রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তারপরে প্রাইমারির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তারপরে হলো নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে নদী রিলেটেড, এবং অন্যান্য চাকরিরও কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমরা নদীর, বাংলাদেশের প্রধান প্রধান যে নদীগুলো আছে সেই নদীগুলোর কিছুটা ধারণা আমরা পেয়েছি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, যেটা আসলে না দেখালেই নয়, এইটা একটু দেখাই। আমার মনে হয় এটা আমাদের খুব কাজে আসবে। যেহেতু আলোচনা এটা শেষ, তাহলে এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, আমাদের হয়তো বা একটু মনে থাকার কথা, এইটা হলো বাংলাদেশ, তাই না? এই যে এইটা হলো বাংলাদেশের ম্যাপ, এই তো। আচ্ছা, এটা চট্টগ্রাম। এই চট্টগ্রামের একটু খেয়াল করেন, এই চট্টগ্রামের, এটা হলো চট্টগ্রাম বিভাগ, তাই না? এই চট্টগ্রাম বিভাগে একটু খেয়াল করেন, এখানে একটা নদী আছে, যে নদীটাকে আমরা সবাই চিনি হলো হালদা নামে। কি নামে? হালদা। এটা বাংলাদেশের একমাত্র নদী যেটার জন্মও বাংলাদেশে, আবার যেটার মৃত্যুও বাংলাদেশে। ঠিক আছে, ওকে। হালদা এবং কর্ণফুলী, এই দুটা নদী আসলে না দেখালে আমাদের নদীর আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। তার কারণ বাংলাদেশে হালদা নদীটা আয়তনে খুবই ছোট, বাট ছোট হলেও ওইটার গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশে আমরা বলি না যে মাছে ভাতে বাঙালি, তা আমরা যে মাছ খাই, আমাদের মাছের যে প্রধান যে উৎসটা সেটাই হচ্ছে হালদা নদী। বাংলাদেশে যে মাছ চাষ হয় হেচারিতে, এই মাছগুলোর প্রায় 60 থেকে 70% মাছের যে পোনা, মানে বাচ্চা মাছ, ডিম, এগুলো আমরা সংগ্রহ করি কোত্থেকে? হালদা থেকে। এই জন্য এই হালদা, এটা আমাদের জন্য একটা প্রাকৃতিক সম্পদ, একেবারে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা একটা নিয়ামত আমাদের জন্য। কারণ এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে সবচেয়ে বড়। বাংলাদেশ না, শুধু দক্ষিণ এশিয়া, মানে ভারত পাকিস্তান সব মিলিয়ে। ঠিক আছে, তো এই নদীটা কোথায়? আর এই নদীর সাথে যেহেতু কর্ণফুলীর একটা কানেকশন আছে, সো এই দুটা নদী আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, কর্ণফুলী নদীটা হচ্ছে ভারতের একটা রাজ্য আছে আমাদের এইদিকে, ভারতের রাজ্যটার নাম হচ্ছে মিজোরাম। ঠিক আছে, ভারতের মিজোরাম রাজ্যের এই পাহাড় থেকে, যে পাহাড়টাকে আমরা বলি মিজোরামের লুসাই পাহাড়, খেয়াল করেন, মিজোরামের লুসাই পাহাড়, কেমন? মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে একটা নদী সরাসরি এভাবে পশ্চিম দিকে আমাদের বাংলাদেশের যে রাঙ্গামাটি নামক যে জায়গাটা আছে, সেই রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করে সোজা চট্টগ্রাম শহরের উপর দিয়ে পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। বুঝতে পারছেন? এই যে দেখেন বঙ্গোপসাগরে, এটা হলো বঙ্গোপসাগর। তাহলে এটা হচ্ছে কি? কর্ণফুলী নদী। কেমন? তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। আমরা কিন্তু লুসাই পাহাড় আরো একটা জায়গায় পেয়েছিলাম, মনে আছে? ওই যে বরাক নদী, মেঘনা নদী, মনে আছে? বরাক নদী আসামের লুসাই পাহাড় ছিল ওইটার উৎপত্তি। আর কর্ণফুলী নদীর উৎপত্তি হলো মিজোরামের লুসাই পাহাড়। বুঝতে পারছেন? মিজোরামের লুসাই পাহাড়। তাহলে লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে সরাসরি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করে চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কর্ণফুলী নদী। যেই নদীটার স্রোত, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি খরস্রোতা নদী কোনটা? কমন একটা প্রশ্ন পরীক্ষা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে কর্ণফুলী। যেহেতু স্রোত বেশি, অনেক বেশি দ্রুত বেগে নদীর পানি প্রবাহিত হয়, স্রোত বেশি, এই জন্য বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এটার অবস্থান কোথায়? কর্ণফুলী নদীর তীরে। অর্থাৎ যেখানে যে নদীর স্রোত বেশি হবে সেই নদী থেকে খুব সহজে আমরা চাইলে কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। নদীর পানির যদি প্রবাহ না থাকে তাহলে সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। স্রোত বেশি থাকলে সেখান থেকে আমরা করতে পারি। তো এই জন্য বাংলাদেশে একটাই মাত্র কি আছে? জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যেটার অবস্থান কোথায়? এই কর্ণফুলী নদীর তীরে। ঠিক আছে, তাহলে কর্ণফুলী নদী, এটার একটা বিখ্যাত স্থাপত্য হলো কি? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কেমন? আর এই কর্ণফুলী নদী ঠিক এই জায়গায় একটা বিখ্যাত বন্দর আছে, বঙ্গোপসাগরের তীরে, কর্ণফুলী নদীর তীরে, বঙ্গোপসাগরের ঠিক কাছে একটা বিখ্যাত স্থাপত্য আছে, বন্দর আছে, যেটার নাম হলো চট্টগ্রাম বন্দর।
আপনারা জানেন যে বাংলাদেশের যে আমদানি রপ্তানি অর্থাৎ বাণিজ্য যে হয়, আমদানি রপ্তানি তার প্রায় 92% বাণিজ্য হয় এই বন্দর দিয়ে, যে বন্দরের নাম হলো চট্টগ্রাম বন্দর। কি বন্দর? চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরটা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কর্ণফুলী। তাহলে আমরা বলতে পারি কর্ণফুলী নদীর তীরে দুইটা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, একটা হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, আরেকটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর, ঠিক আছে। এই দুইটা কারণে আমাদেরকে কর্ণফুলী নদী সম্পর্কে পড়তে হবে। কর্ণফুলী নদী থেকে এই দুইটা জিনিসই আসে পরীক্ষায়। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? মিজোরামের লুসাই পাহাড়। কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করছে কোন জেলা দিয়ে? রাঙ্গামাটি দিয়ে। কর্ণফুলী নদীর তীরে কোন দুইটা বিখ্যাত স্থাপনা আছে? দুইটা আছে, একটা হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, আর একটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখেন, এগুলো একটু লিখে রাখেন ইনফরমেশন গুলো। এখন আসেন হালদা যে নদীটা, যেটা জন্মও বাংলাদেশে মৃত্যুও বাংলাদেশে, এইটা আমরা একটু দেখি। আপনারা সবাই আশা করি জানেন যে এই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি, আর রাঙ্গামাটির উত্তরে এটার নাম হচ্ছে খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি জেলার বাটনাতলী ইউনিয়নের একটা ছোট্ট পাহাড় থেকে একটা খালের মতো করে একটা নদী সৃষ্টি হয়েছে। এই নদীটা এইভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সোজা এই নদীতে এসে পতিত হয়েছে। এখন বলেন এই নদীটার নাম কি? এটার নাম তো আমরা আগেই জানছি, তাই না? কর্ণফুলী। তাহলে দেখেন এইখানে উৎপত্তি লাভ করে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এই নদীর মধ্যে এসে যে নদীটা পড়েছে, এই নদীটার নামই হলো হালদা। এই নদীটার নামও হলো কি? হালদা, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রাকৃতিক মৎস্য প্রজননের সবচেয়ে বড় কেন্দ্র। আমরা যে কাতল মাছ খাই, রুই মাছ খাই, কাতল টাইপের যে মাছগুলো আমরা বাজারে পাই, এগুলোর 90% পোনা অথবা ডিম আমরা কোত্থেকে সংগ্রহ করি? এই নদী থেকে সংগ্রহ করি। ছোট্ট একটা নদী, জন্মও বাংলাদেশে, আবার এটার কি পতনও বাংলাদেশে। তাহলে জন্ম হচ্ছে খাগড়াছড়ি জেলাতে, আর এটার পতন হচ্ছে কোথায়? কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদীতে। পরীক্ষা যদি আসে হালদা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে, তাহলে উত্তর কি হবে? কর্ণফুলী নদীতে গিয়ে পতিত হয়েছে। বুঝতে পারছেন? আর কর্ণফুলী নদীর যেই জায়গাটাই পতিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে কালুরঘাট। কি নাম? কালুরঘাট। আচ্ছা, এখন বাংলাদেশে এমন কোন লোক আছে যারা এই কথাটা এই শব্দটা শুনে নাই? কালুরঘাট শুনে নাই এমন কোন লোক আছে? আমার মনে হয় না আছে। এখন ক্ষমতা আছে কারা? বিএনপি, তাই না? আগের সরকারের সময় না শুনে থাকলেও অপরাধ নাই, কিন্তু এই সরকারের সময় যদি কেউ কালুরঘাট শব্দটা না শুনে থাকে তাহলে ইটস এ গ্রেট অপরাধ। কেন? কারণ এই কালুরঘাট নামক জায়গায় 1971 সালের 27 মার্চ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি 1971 সালের 27 মার্চ এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বুঝতে পারছেন? তাহলে উনি যেখান থেকে যেই বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই বেতার কেন্দ্রটার অবস্থান হলো এখানে, যেখানে মূলত হালদা নদী কর্ণফুলী নদীর সাথে কি হয়েছে? মিলিত হয়েছে। আর জায়গাটার নাম হচ্ছে কি? কালুরঘাট। মনে থাকবে তো না? আশা করি মনে থাকবে। তাহলে আমরা কালুরঘাট কোথায় জানলাম, হালদা নদী কোথায় শুরু কোথায় শেষ জানলাম, কর্ণফুলী কোথায় শুরু কোথায় শেষ জানলাম, কর্ণফুলীর তীরে কি আছে? দুইটা বিখ্যাত স্থাপনা আছে, একটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র আর একটা হলো সমুদ্র বন্দর, তাই না? এই তথ্যগুলো কিন্তু আমি কেন বললাম? কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে। বুঝতে পারছেন? এগুলো আমার মন করা কোনো তথ্য না, এগুলো পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসা কিছু কোয়েশ্চেনের জাস্ট আলোচনা। এগুলো যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। ওকে, তাহলে আমাদের নদীর একেবারে পরিপূর্ণ আলোচনা শেষ। আমি মোটামুটি স্যাটিসফাইড, যতটুকু আলোচনা করলে আমি তৃপ্ত হতাম, আমি ততটুকু আলোচনা কিন্তু করে ফেলছি। ইনশাল্লাহ আমাদের এখন এমসিকিউ সলভ করতে আর কোনো সমস্যা হবে না। চলেন আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কি কি? শাখা নদী। এখন আবার জিজ্ঞেস করি না যে ভাইয়া শাখা নদী কি? শাখা নদী হচ্ছে বড় নদী থেকে যখন কোনো একটা ছোট নদী বের হয়, তাহলে এটা বড় নদী না? এটা হচ্ছে কি? বড় নদী। এখান থেকে বের হয়েছে একটা ছোট্ট নদী, এটাই হলো, এই ছোট নদীটা হলো বড় নদীর শাখা নদী। কেমন? আর যদি বড় নদীর মধ্যে অন্য জায়গা থেকে এসে কোনো একটা নদী যদি মিশে যায়, তখন সেই ছোট নদীটা হলো বড় নদীর উপনদী। ক্লিয়ার? ওকে, তাহলে পদ্মার শাখা নদী কি আর যমুনার শাখা নদী কি? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আর এইটার উত্তর হলো 4 নম্বরটা, গড়াই এবং ধলেশ্বরী। গড়াই এবং কি? ধলেশ্বরী। আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের পদ্মা নদী কোন দিক দিয়ে প্রবেশ করছে মনে আছে তো না? ওই যে রাজশাহী দিয়ে প্রবেশ করছে, তাই না? আচ্ছা, রাজশাহী দিয়ে প্রবেশ করার সময় যেমন এটা হলো রাজশাহী, এদিক দিয়ে প্রবেশ করছে। তো এই পদ্মা এই পাশে হচ্ছে রাজশাহী, এই পাশে হলো কি? রাজশাহী। কেমন? আর এইখানে হচ্ছে পাবনা। আবার এইখানে পদ্মার তীরে ঈশ্বরদীতে একটা বিখ্যাত স্থাপনা আছে
যেটার নাম হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, তাই না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বুঝতে পারছেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাও কিন্তু পদ্মার তীরে। আর পদ্মা থেকে ঠিক এই জায়গা থেকে একটা নদী এভাবে বের হয়েছে, বের হয়ে এই জায়গায় একটা শহর গড়ে উঠছে, যে শহরটার নাম হচ্ছে কুষ্টিয়া। এই জন্য আপনারা জানেন যে বাংলাদেশে কুষ্টিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা, ঠিক আছে? এটা ব্রিটিশ আমলের সেই বিখ্যাত 19টা বড় জেলার মধ্যে একটা, মানে বৃহত্তর কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলাটা মূলত, এই কুষ্টিয়া শহর বা কুষ্টিয়া জেলাটা এটা গঠিত হয়েছে বা নির্মিত হয়েছে গড়াই নদীর তীরে। গড়াই, এই নদীটার নাম হচ্ছে গড়াই, যেটাকে আমরা বলি পশ্চিমাঞ্চলের, বাংলাদেশের পশ্চিমের লাইফ লাইন বলা হয় গড়াইকে, ঠিক আছে? এই গড়াইটা হলো মূলত পদ্মা থেকে বের হয়েছে। তাহলে গড়াই এটা কার থেকে বের হয়েছে? পদ্মা থেকে। তার মানে গড়াই হচ্ছে পদ্মার শাখা নদী। গড়াই পদ্মার কি নদী? শাখা নদী। গড়াইকে কি বলা হয়? গড়াইকে বলা হয় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের লাইফ লাইন। লাইফ লাইন বুঝুন তো না? লাইফ লাইন মানে হলো জীবন রক্ষাকারী একটা জিনিস। যেমন আমাদের শরীরের মধ্যে যদি ব্লাড না থাকতো, তাহলে আমরা কি বাঁচতাম? বাঁচতাম না। এটাই হচ্ছে আমাদের লাইফ লাইন। লাইফ লাইন হচ্ছে শিরা, উপশিরা। তো একটা রাষ্ট্র, একটা দেশকে যদি আমরা একটা শরীরের মতো চিন্তা করি, আর সেই শরীরের নদীগুলা হচ্ছে কি তার শিরা, উপশিরা, আর নদীর পানিগুলা হচ্ছে রক্ত। একটা নদীকে, আপনি একটা দেশকে যদি হত্যা করতে চান, তাহলে ওই নদীর পানিগুলোকে আপনি উধাও করে দেন, ওই নদীটা অটোমেটিক রক্ত শূন্যতায় ভুগে মারা যাবে। এজন্য ভবিষ্যৎ কিন্তু আমাদের অন্ধকার, মানে ভবিষ্যৎ আমাদের খুবই ডিফিকাল্ট। কারণ আমাদের প্রধান প্রধান যে নদীগুলো আছে, পদ্মা, তিস্তা, মেঘনা, ঠিক আছে, কর্ণফুলী, এই নদীগুলোর উৎপত্তি কিন্তু আমাদের দেশে না। কোথায়? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে। ভারত যদি চায় এই নদীগুলোর পানির প্রবাহ বন্ধ করে দিয়ে বা পানির প্রবাহ কমিয়ে দিয়ে আমাদেরকে পানিতে মারতে পারে, যদি চায় ভারত, এটা ভারত পারবে। এখন ভারত আমাদেরকে পানিতে মারবে নাকি মারবে না, ইট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ রিলেশনস উইথ দিয়ার, মানে উইথ দ্য ইন্ডিয়ান কাউন্টার পার্ট। অর্থাৎ ভারতের সাথে আমাদের সম্পর্কের ধরনের উপর ডিপেন্ড করে যে ওরা আমাদেরকে পানি ন্যায্য হিস্সাটা দিবে কিনা। কিন্তু 54 বছরের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখব আমাদের ন্যায্য হিস্সা আমরা ভারত থেকে পাই নাই। না না পাইছি পদ্মার পানি, না পাইছি মেঘনার পানি, না পাইছি তিস্তার পানি, না পাইছি কর্ণফুলীর পানি, কোনোটাই পাইনি আমরা। অর্থাৎ ভারতের সাথে আমাদের কূটনৈতিক সংকটের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পানির হিস্সা। পানি নিয়ে আমাদের সাথে ভারতের যত ঝামেলা, ঠিক আছে? তো আমরা আশা করবো আমাদের ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের এই পানির বন্টন নিয়ে, সুষম বন্টন নিয়ে কি হবে, একটা সুন্দর সমঝোতা হবে। ওকে, তাহলে আশা করি আমরা এখানে পদ্মার কি পাইলাম? পদ্মার একটা গুরুত্বপূর্ণ শাখা নদী পাইলাম, যেটার নাম হচ্ছে গড়াই। তাহলে গড়াই কি আর কোথাও আছে? নাই। ও সরি, এখানেও গড়াই আছে। আচ্ছা, তাহলে গড়াই এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এখন আসেন, যমুনা নদীর একটা বিখ্যাত শাখা নদী আছে, যেটার নাম হচ্ছে ধলেশ্বরী। কি নাম? ধলেশ্বরী। আর এই ধলেশ্বরীর আবার শাখা নদী হলো বুড়িগঙ্গা। খেয়াল করেন, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বুড়িগঙ্গা। কেমন? বুড়িগঙ্গা নদী কার শাখা নদী? ধলেশ্বরীর। ধলেশ্বরী নদী কার শাখা নদী? যমুনার। আবার যমুনা কার শাখা নদী? ব্রহ্মপুত্রের। মনে আছে ওই যে ব্রহ্মপুত্রের পেট চিরে ভূমিকম্পের কারণে যমুনা হয়েছে, আবার যমুনা থেকে বের হয়েছে কি? ধলেশ্বরী। আর ধলেশ্বরী থেকে বের হয়েছে হচ্ছে বুড়িগঙ্গা। বুঝতে পারছেন? বুড়িগঙ্গা। আমি যদি এটাকে একটু সিকুয়েন্স আকারে দেখাই, তাহলে প্রথমে হচ্ছে কি? ব্রহ্মপুত্র। একটু খেয়াল রাখেন, প্রথমে হচ্ছে ব্রহ্মপুত্র, তারপরে হলো কি? ব্রহ্মপুত্র থেকে বের হয়েছে হচ্ছে যমুনা, ওই যে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছে যমুনা। যমুনা থেকে বের হয়েছে হলো ধলেশ্বরী। ধলেশ্বরী কেমন? আর ধলেশ্বরী নদী থেকে বের হয়েছে বুড়িগঙ্গা। কি বের হয়েছে? বুড়িগঙ্গা। অর্থাৎ এই বুড়িগঙ্গার তীরেই আমাদের ঢাকা শহর, ঠিক আছে? তাহলে ঢাকা শহরটা যে নদীর তীরে গড়ে উঠছে, সেই নদীটার নাম হলো বুড়িগঙ্গা। আর বুড়িগঙ্গা কার পেট থেকে বের হয়েছে? ধলেশ্বরী। ধলেশ্বরী কার পেট থেকে বের হয়েছে? যমুনা। যমুনা কার পেট থেকে বের হয়েছে? ব্রহ্মপুত্র। তাহলে এটা হলো বাবা, ছেলে, নাতি, নাতির ছেলে। নামটা হওয়ার কথা ছিল একটা তরুণ নাম, তাই না? তরুণ কোনো কিছুর নাম, কিন্তু নামটা একটু খেয়াল করে, নাম হয়েছে বুড়িগঙ্গা। ভারতে আছে গঙ্গা, আর বাংলাদেশে আছে বুড়িগঙ্গা। বুড়া গঙ্গা নাই, কি আছে? বুড়ি গঙ্গা। বুঝতে পারছেন? তাহলে ভারতে আছে গঙ্গা, আর আমাদের এখানে আছে বুড়িগঙ্গা। মাথায় রেখেন, হ্যাঁ? আর পৃথিবীতে কোনো কি নাই? বুড়া গঙ্গা নাই, সব বুড়ি। যাক, সমস্যা নাই। তাহলে আমরা ক্লিয়ার হলাম, গড়াই কোত্থেকে আসছে, ধলেশ্বরী কোত্থেকে আসছে, সবার ক্লিয়ার। চলেন 2 নম্বর প্রশ্ন। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে, খেয়াল করেন, চীন বা তিব্বতে কি নামে পরিচিত? এই উত্তরটা কিন্তু আমি আলোচনার সময় দিই নাই। এই উত্তরটা আমি আলোচনার সময় কি করি নাই? দিই নাই। আচ্ছা, আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। মোসাম্মদ বর্ষা, কর্ণফুলী নদী, আপনি উত্তর দিচ্ছেন, আমি এখন দেখছি। মোসাম্মদ বর্ষা আবার এটাও বলছেন, মাছের প্রজনন কেন্দ্র গোট, সেটাও দেখছি। আচ্ছা, আব্রাসাম আজমাইন বলছে, স্যার সুরমা সম্পর্কে ধারণা দেন।
আমি সুরমার তীরের মানুষ, ধারণা তো অনেক আগেই দিচ্ছে। আচ্ছা যাই হোক, জামালপুর ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, জামালপুর ময়মনসিংহ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না। পুরাতন ব্রহ্মপুত্র বলবেন। ময়মনসিংহ মানে বৃহত্তর ময়মনসিংহের উপর দিয়ে যে নদীটা গেছে, প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র অর্থাৎ জামালপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ নামক জায়গায় ভূমিকম্পের কারণে পুরাতন ব্রহ্মপুত্র একদিকে চলে গেছে, ময়মনসিংহের দিকে চলে গেছে, আর যমুনাটা সোজা একেবারে সিরাজগঞ্জ দিয়ে কোথায় এসে থামছে, এই যে গোয়ালন্দে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আপনার উত্তরটা ঠিক আছে মোটামুটি, এটা ভুল বলেন না, আপনি সঠিকই বলছেন। ওকে, আসেন আমরা এরপরে চলে যাই। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ তো ভারতে আসার পর এটা হয়েছে, তাই না? এটা তো হলো ইন্ডিয়ান নাম, হিন্দি নাম অথবা সংস্কৃত নাম, কিন্তু এই নদীটা বাংলাদেশেও ব্রহ্মপুত্র, ওকে, ভারতেও ব্রহ্মপুত্র। বাট চীনে যখন ছিল, তিব্বতে যখন ছিল, তখন এটার নাম কিন্তু ব্রহ্মপুত্র ছিল না। তখন এটার নাম ছিল ইয়াংসি না, লিজিয়াং না, হোয়াইলি না, এটার নাম ছিল ইয়ারলাং সাংপু। ইয়ারলাং সাংপু অর্থাৎ তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদীটা যখন জন্ম লাভ করেছিল, তখন ওইটার তিব্বতী নাম হচ্ছে বা চাইনিজ নাম হচ্ছে ইয়ারলাং সাংপু। ইয়ারলাং সাংপু। আর এই ইয়ারলাং সাংপু ভারতের অরুণাচলে প্রবেশ করার পরে, ইন্ডিয়াতে প্রবেশ করার পরে এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে প্রবেশ করার পরে এটার নাম ব্রহ্মপুত্রই ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে দুইটা নদী দুই দিকে বাঁক নেওয়ার কারণে একটার নাম হয়েছে যমুনা, আর একটার নাম হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র। বুঝতে পারছেন? ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? একটু আগে কিন্তু আমরা দেখছি না, বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? এটার সাথে লুসাই পাহাড় জড়িত আছে, এতটুকু শিওর আমি। কেমন, আমি ক্লু দিয়ে দিলাম, দেখি বলেন। লুসাই পাহাড় কিন্তু কথাটা থাকবে। নাগা মণিপুর অঞ্চলের বরাক নদী না, বরাক নদী তো হচ্ছে মেঘনা। তিব্বতের মানস সরোবর না, সিকিমের পার্বত্য অঞ্চল না। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে কোনটা আসছে? তিস্তা আসছে, তাই না? তিস্তা, এটার সাথে কর্ণফুলীর কোনো সম্পর্ক নাই। কর্ণফুলীর সম্পর্ক হলো লুসাই পাহাড় থেকে, যদিও অপশনটা ইনকমপ্লিট। লুসাই পাহাড় তো আসামের মধ্যেও আছে, আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করছে বরাক, তাই না? এই যে বরাক, নাগামণিপুর অঞ্চলের বরাক, যেখান থেকে আবার পরে ওটার নাম হয়েছে মেঘনা। কিন্তু মিজোরামের লুসাই পাহাড় নামে আর একটা লুসাই পাহাড় আছে, মিজোরাম। এখানে মিজোরাম দিলে কতটা সুন্দর হতো। মিজোরামের যে লুসাই পাহাড়, সেখান থেকে উৎপত্তি লাভ করছে কি? সেখান থেকে উৎপত্তি লাভ করছে হচ্ছে কর্ণফুলী। আল্লাহ আমাকে চা দিয়েছে, ঠান্ডা বরফ হয়ে গেছে। যাক, পড়াইতে পড়াইতে আমার খেয়ালই নেই যে আমাকে ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম, লুসাই পাহাড়। আশা করি এখানে আর কনফিউশন নাই। বাংলাদেশের নবীনতম নদী কোনটা? এই প্রশ্নটা খুব সহজ। নবীনতম নদী মানে হলো একেবারে লেটেস্ট রিভার, যেটা জন্ম হয়েছে কিছুদিন আগে, তাই না? তো নদী তো আর মানুষের মতো না যে এটার জন্মসাল 20, 30, 50, 60, 70 বছর আগে হয়। নদীর জন্ম হয় হাজার হাজার বছর আগে। কিন্তু বাংলাদেশে একটা নদী আছে, যে নদীটার জন্ম হয়েছে মাত্র 250 বছর আগে। কেমন? মাত্র 250 বছর আগে। মোস্তাফিজুর রহমান উত্তর দিয়েছে 3-এর ক। আচ্ছা, 3 তো শেষ, 4 নম্বরের উত্তরটা দেন সবাই। 4 নম্বরে কি আছে এটা একটু বলতে পারেন চাইলে। 4 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একেবারে লেটেস্ট, মানে কিছুদিন আগে যে নদীটার জন্ম হয়েছে সেটার নাম কি? পদ্মার জন্মসাল নিয়ে আমাদের কোনো ধারণা নাই। জিঞ্জিরাম, আই হ্যাভ নো আইডিয়া, আমাদের কোনো আইডিয়া নাই, বিকজ এই সমস্ত নদীগুলোর উৎপত্তি হয়েছে হাজার হাজার বছর আগে। এগুলোর কোনো নির্দিষ্ট জন্মসাল কোথাও লেখা নাই। মেঘনা, এটাও নাই। আছে শুধু কোনটা? যমুনা। কেন? কারণ যমুনা নদী 1787 সালে, হ্যাঁ, আমাদের জামালপুরে দেওয়ানগঞ্জ নামক জায়গায় ডাউকি ফল্ট, হ্যাঁ, ভৌগোলিকভাবে যে অঞ্চলটাকে আমরা বলি ডাউকি ফল্ট, হ্যাঁ, এটা একটা ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে 1787 খ্রিস্টাব্দে ভূমিকম্পর কারণে ব্রহ্মপুত্র থেকে একটা নতুন নদীর জন্ম হয়েছে, যে নদীটাকে আমরা বর্তমানে চিনি কি নামে? যমুনা নামে। ঠিক আছে, সো যমুনাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ লেটেস্ট রিভার অথবা নব্যতম নদী। ঠিক আছে, ওকে, আসেন এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীটির উৎপত্তির স্থান বাংলাদেশে? বাংলাদেশে। আচ্ছা, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান কি বাংলাদেশে? বলেন, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান কি বাংলাদেশে? উত্তর হচ্ছে না। কর্ণফুলী নদীর উৎপত্তি হলো মিজোরামের লুসাই পাহাড়। মিজোরামের, এটার উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি হলো মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়, কর্ণফুলী নদী। কেমন? এটা বাংলাদেশে প্রবেশ করছে কোন জেলা দিয়ে? রাঙ্গামাটি জেলা দিয়ে। ঠিক আছে,
আর নাফ নদী এইটার উৎপত্তি হচ্ছে মিয়ানমার। আমরা তো জানি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যবর্তী যে নদীটা নাফ নদী, নাফ নদী মিয়ানমার এবং বাংলাদেশের সীমানা কি করেছে, নির্ধারণ করেছে। এই নদীর এক পাশে মিয়ানমার, অন্য পাশে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এটার সাথে বাংলাদেশের উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেঘনা নদী, মেঘনা নদী কি বাংলাদেশের উৎপত্তি লাভ করছে? না, এটা উৎপত্তি লাভ করছে হচ্ছে আসামে, ওই যে নাগামণিপুরের যে লুসাই পাহাড়, যেটা আসামে, এটার উৎপত্তি হলো আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়। বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি এই তিনটা নদীর উৎপত্তি কোথায় থেকে হয়েছে সেটা জেনে গেছি। দুইটা ভারত থেকে, একটা মিয়ানমার থেকে। তাহলে যেটা জন্ম এবং মৃত্যু দুইটাই বাংলাদেশে, সেই নদীটার নাম হলো হালদা। কি নাম? হালদা। বুঝতে পারছেন? মোসাম্মদ বর্ষা বলছে স্যার সাইডে দাঁড়ান। কোন সাইডে দাঁড়াবো সেটা তো বলেন। আপনি আমাকে একটু স্পেসিফিকলি বলেন কোন সাইডে দাঁড়াবো। তবে আমি যে সাইডে দাঁড়াই না কেন, আমি কিন্তু আপনার মানে দৃষ্টিকে আমি বাধা দিচ্ছি না, আমার মনে হচ্ছে আর কি। কেমন? ওকে, তাহলে আমরা কর্ণফুলী, নাফ এবং মেঘনা এই তিনটার উৎপত্তি এখানে দেখালাম। আর যে নদীটা দেখাইলাম না সেটা হচ্ছে হালদা। হালদার উৎপত্তি কোথায়? খাগড়াছড়ি। হালদার উৎপত্তি হলো খাগড়াছড়ি জেলার বটনাতলী ইউনিয়ন। কেমন? ওটা বলার দরকার নাই, শুধু এতটুকু মাথায় রাখেন, খাগড়াছড়ি। আর এটার পতন হলো কোথায়? কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদীতে যেখানে এটা কর্ণফুলীর সাথে মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে কালুরঘাট। কি নাম? কালুরঘাট। আর কালুরঘাট কেন বিখ্যাত সেটা তো বললামই, তাই না? বাংলাদেশের স্বাধীনতার প্রথম যিনি ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, উনি হলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার। আধুনিক বাংলাদেশের কি বলা হয়? রূপকার বলা হয়। ঠিক আছে, ওকে। 5 ডি আনসার। আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চন। এগুলো একেবারে সহজ, কারণ আমরা আলোচনার মধ্যে এগুলো সব কিন্তু আমাদের চলে আসছে, তাই না? যেহেতু আমাদের মূল আলোচনায় এই তথ্যগুলো চলে আসছে, আশা করি এগুলো অত বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। নেক্সট যে কোয়েশ্চনটা, এই কথাটা হয়তো আলোচনায় আসে নাই, এটা একটা নিউ ইনফরমেশন। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? খুবই কমন প্রশ্ন। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট এটা কোথায়? ফরিদপুর, চাঁদপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ। এটার উত্তর হবে ফরিদপুর। আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, ফরিদপুরের হারুকান্দি নামক জায়গায়, হারুকান্দি, কেমন? হারুকান্দি নামক জায়গা ফরিদপুর শহরের পাশেই একেবারে। ফরিদপুর যে শহরটা আছে, জেলা শহর, সেটার পাশে হারুকান্দি নামক জায়গায় এটার অবস্থান। আধুনিক বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, এটা নদী গবেষণা ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। কত সালে? 77 সালে। ঠিক আছে, আর 1977 সাল থেকে 1989 সাল পর্যন্ত নদী গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্র ছিল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই ক্লাসরুম, এটা হচ্ছে ফার্মগেটের পান্থপথ। আপনারা যদি পান্থপথ কখনো আসেন তাহলে দেখবেন পান্থপথ মোড়ের উত্তর পূর্বে একটা বিশাল সুন্দর একটা ভবন আছে, যেটার নাম হচ্ছে পানি ভবন। পানি ভবন, ঠিক আছে। এই পানি ভবনটাই একসময় কি ছিল? নদী গবেষণা ইনস্টিটিউটের মূল জায়গা ছিল। পরে এটাকে 1989 সালে এখান থেকে সরাসরি ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে, এখন সেখানেই আছে। তাহলে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট বর্তমানে কোথায় অবস্থিত? ফরিদপুরের হারুকান্দিতে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চনে চলেন। এটা হলো শিক্ষক নিবন্ধন, আপনাদের এনটিএস এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ওকে, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, মহাস্থানগড় বললে অনেকে হয়তো চিনবে না, আমি আরেকটু সহজ করে দিই। যদি আমি এটাকে বলি বগুড়া শহরটা, বগুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? বগুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত এই কথা, আর মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, এই দুইটা কথাই সেম কথা। বুঝতে পারছেন? অর্থাৎ বর্তমানে যে বগুড়া শহরটা আছে, সিটিটা আছে, এটার পূর্ব নাম হচ্ছে মহাস্থানগড়। এটার নাম, পুরাতন নাম কি? মহাস্থানগড়। তাহলে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এইখানে যদি মহাস্থানগড়ের পরিবর্তে এইটা থাকে, আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না, সেম উত্তর কিন্তু সেম হবে। ঠিক আছে, আচ্ছা, এটার উত্তর হচ্ছে করতোয়া। করতোয়া, কেমন? তাহলে করতোয়া নদীর তীরে মূলত কি অবস্থিত? বগুড়া শহর অথবা মহাস্থানগড় এই জায়গাটার অবস্থান। কেমন? ওই যে বললাম না, বাংলাদেশে যতগুলো জেলা আছে, জেলা শহর আছে, প্রত্যেকটা জেলা শহর কোনো না কোনো নদীর তীরে অবস্থিত। এমন কোন জেলা শহর আপনি পাবেন না যেখানে কোনো নদী নেই। এটা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আমাকে চ্যালেঞ্জ দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি, সমস্যা নেই। আমার জানা মতে অ্যাটলিস্ট বাংলাদেশে এমন কোনো শহর নাই, জেলা শহর, যেটার পাশে কোনো নদী নেই। ঠিক আছে, অবশ্যই আপনি পাবেন। নদী ছাড়া আসলে কোনো শহর গড়ে ওঠাই সম্ভব না। কেন সম্ভব না, এটার উত্তর দিয়ে দিচ্ছি। আধুনিক পৃথিবীতে, মানে বর্তমানে আর কি, এখন তো সভ্যতা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন প্রযুক্তি অনেক অ্যাডভান্স, এখন আপনি চাইলেই কিন্তু আপনি নদী ছাড়াও চলতে পারবেন।
আপনি রাস্তা, পাকা রাস্তা করলেই তো সেখানে আসা যাওয়া করা সম্ভব হচ্ছে, তাই না? কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে, তখন তখন কি আর এইভাবে পাকা রাস্তা ছিল? ছিল না তো। তাহলে তখন মানুষ আসা যাওয়া কিভাবে করতো? এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কিভাবে যাইতো? ভারত থেকে মানুষ বাংলাদেশে কিভাবে আসতো? রাস্তা দিয়ে আসতো? নো, রাস্তাই তো ছিল না, আসবে কিভাবে? তখন মানুষ আসা যাওয়া করতো নদী পথে। আর নদী পথ দিয়ে, নদী পথেই ছিল মানুষের ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম, ঠিক আছে, এবং যাতায়াতের মূল মাধ্যম। এটাই হচ্ছে মূল কারণ। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমরা 8 নম্বর প্রশ্ন। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? আমি কিন্তু আলোচনায় বলছিলাম বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কোনটি? নাফ নদী, তাই না? নাফ, তাহলে নাফটাকে কাটা যাবে। কিন্তু প্রশ্নটা আসছে কি বাংলাদেশ মিয়ানমার না, বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করছে এরকম একটা নদী আছে। কেমন? নদীটার নাম কি? এটা একটু সবাই উত্তর করি। এই নদীটার নাম যমুনা নদী। তো প্রশ্নই আসে না, তাই না? কারণ যমুনা তো বাংলাদেশের ভিতরে, ভারত আর বাংলাদেশের মাঝখানে তো না। সাঙ্গু নদীটাও না, কারণ সাঙ্গু নদী হলো, এইটার উৎপত্তি হলো কোথায়? মিয়ানমার, আর এসে পড়ছে বাংলাদেশে। তার মানে এটা মিয়ানমার এবং বাংলাদেশের সাথে রিলেটেড। এটাও মিয়ানমার বাংলাদেশ রিলেটেড, আর এটা তো বাংলাদেশের মধ্যে অবস্থিত। তার মানে এগুলোর একটাও না, তাই না? উত্তর হবে কি? হারিয়াবাঙ্গা। উত্তর হবে হারিয়াবাঙ্গা নদী। এই হারিয়াবাঙ্গা নদীর এক পাশে হলো বাংলাদেশ আর অন্য পাশে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, ভারত আর কি। ভারত পৃথিবীর সকল সভ্যতায় নদীর তীরে অবস্থিত। এটা বলছে হলো মোস্তাফিজুর রহমান। ওকে, ভেরি গুড, মোস্তাফিজুর রহমান। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। বাংলাদেশের দীর্ঘতম নদী, দেখেন এটা কিন্তু কত, এটা দেখেন 50তম বিসিএস আসছে, আবার 38তম বিসিএস ও আসছে। কিন্তু মজার বিষয় হলো এইটা যখন 38তম বিসিএস আসছে, তখন এটার যে আনসার ছিল 50তম বিসিএস এ, কিন্তু এই প্রশ্নের আনসার সেটা আর থাকে নাই, আনসার চেঞ্জ হয়ে গেছে। কেন বলেন তো? কারণ আমি কিন্তু ক্লাসে বলছিলাম যে 2024 সালে বাংলাদেশ নদী কমিশন, ঠিক আছে, বাংলাদেশ নদী কমিশন যে রিপোর্ট প্রকাশ করছে, নদীর রিপোর্ট, সেই রিপোর্টে দীর্ঘতম নদী হিসেবে আসছে কোনটার নাম? পদ্মার নাম। আর 24 সালের আগে আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসতেছি বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, দীর্ঘতম নদী মেঘনা। তাহলে 38 বিসিএস যখন আসছে তখন কিন্তু উত্তর ছিল কি? মেঘনা। বাট যখন 50 এটা আসছে তখন এটার উত্তর হয়ে গেছে পদ্মা। বুঝতে পারছেন? মানে বর্তমানে কি, বর্তমানে কিন্তু মেঘনা আর দীর্ঘতম নদী না, বর্তমানে পদ্মাই হচ্ছে কি দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী। এবং চাইলে আপনারা এটাও লিখে নিতে পারেন, এটার যে দৈর্ঘ্যটা এটাও লিখে নিতে পারেন চাইলে, 341 কিলোমিটার। 341 কিলোমিটার, এটা হচ্ছে বর্তমান পদ্মা নদীর দৈর্ঘ্য, 341 কিলোমিটার। ঠিক আছে, মোস্তাফিজুর রহমান বলছে সুন্দরবন অবস্থিত শিব নদীর তীরে। আচ্ছা, গুড। নদী আমাদেরকে পড়তে হবে ভালো করে, কেমন? কারণ নদী থেকে প্রশ্ন কখনো মিস হবে না, এটা মাথায় রাখবেন। প্রশ্ন আসবেই, আর এগুলাই আসবে, ঘুরে ফিরে এগুলাই ভালো করে পড়েন। ঠিক আছে, 10 নম্বরের প্রশ্ন দেখেন, বাংলাদেশের গভীরতম নদী কোনটা? আমি কিন্তু আনসারটা কিন্তু বলে দিছি একটু আগে, যে বাংলাদেশে একটা মাত্র মানদণ্ডে পদ্মা 1 নম্বরে, সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর সকল মানদণ্ডে সব ক্ষেত্রে মেঘনা 1 নম্বরে। তাহলে এটার উত্তর কিন্তু আমাদেরকে আর নতুন করে ভাবার দরকার নেই, আমরা জাস্ট 1 সেকেন্ডে আনসার করতে পারি। ওটার উত্তর কি? মেঘনা। বুঝতে পারছেন? এটার উত্তর হচ্ছে কি? মেঘনা। মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী, মেঘনা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী, মানে পানিও বেশি মেঘনাতে ধারণ করা হয়েছে। আবার মেঘনা বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী, সবচেয়ে নাব্যতম নদী, সব মেঘনা। সকল মানদণ্ডে মেঘনা 1 নম্বর, শুধুমাত্র একটা মানদণ্ডে পদ্মা 1 নম্বরে। সেটা হচ্ছে কোনটা? সেটা হলো কোনটা বলেন তো? সেটা হচ্ছে দৈর্ঘ্য, মানে পদ্মা। ঠিক আছে, ওকে, 10 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম, মেঘনা, খ উত্তর। আচ্ছা, এরপর আসেন 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটা? উত্তর কিন্তু আমরা জানি, বাংলাদেশে সবচেয়ে বেশি খরস্রোতা যে নদীটা আছে সেই নদীর তীরে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে। আর বাংলাদেশে জলবিদ্যুৎ কেন্দ্র কয়টা আছে? একটাই আছে, সেটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এখন বলেন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী, তাই না? কর্ণফুলী নদীর তীরে আরো একটা জিনিস আছে, সেটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর, আশা করি এটাও আপনাদের মনে থাকার কথা। চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেটার নাম হচ্ছে কাপ্তাই, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। বুঝতে পারছেন? জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে কর্ণফুলী নদীতে দুইটা প্রসিদ্ধ কি আছে? স্থাপনা আছে। একটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেটা বাংলাদেশের 92% বাণিজ্যের জন্য যেটা
মানে নির্ভরশীল, যে সমুদ্র বন্দরের উপরে। আর আরেকটা হলো বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেটার অবস্থানটাও কি কর্ণফুলী নদীতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা চাইলে মনে রাখতে পারি, এইটা হলো হালদা নদীর পতনস্থল। 3টা পয়েন্ট আমি আবারও লিখে দিচ্ছি, 3টা আগেও লিখছি, আবারও লিখতেছি, কেমন? তিনটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলো বারবার কি আসে, ফ্রিকুয়েন্টলি এগুলো রিপিট আসে। তাহলে হালদার পতনস্থল, হালদার কি পতনস্থল, হালদার পতনস্থল, এবং ওই জায়গাটার নামটাও লিখে দিচ্ছি, নাম হচ্ছে কালুরঘাট। আর কালুরঘাটে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন কে? জিয়াউর রহমান, শহীদ জিয়া, এটাও লিখে রাখেন। অর্থাৎ শহীদ জিয়ার সাথে এখানে একটা কি আছে, সম্পৃক্ততা আছে বা কানেকশন আছে। ঠিক আছে, দেখছেন একটা প্রশ্ন থেকে আমরা 3-4টা তথ্য আমরা কি করেছি, শিখে ফেলেছি, তাই না? এভাবেই শিখতে হবে সাধারণ জ্ঞানটা, আসলে এভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড করে করে পড়তে হবে, তাহলে মনেও থাকবে সহজে, এবং জিনিসগুলো অল্পতে আপনারা মনে রাখতে পারবেন আর কি, কেমন? অনেকগুলো তথ্য একসাথে চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে মোসাম্মদ বর্ষা লেখছে হলো গেঙ্গা। গেঙ্গা কি? হোয়াট ইজ গেঙ্গা? গেঙ্গা মানে GEGNA। আচ্ছা, এটা বুঝলাম না। আবার মোস্তাফিজুর রহমান এখানে রিয়াকশনও দিছে, যাই হোক সমস্যা নেই, হাসি দিয়েন না কখনো, কোনো কমেন্টে আপনারা হা হা দিবেন না, পরে যুদ্ধ লেগে যাবে। যুদ্ধ থামানোর কি সময় আছে আমাদের, বলেন? এমনিতে ইরানের সাথে যে যুদ্ধ চলতেছে আমেরিকার, আবার যদি এখানে কমেন্ট বক্সে যদি আবার যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে তো সমস্যা, তাই না? যে যেটা ইচ্ছে সেটা দিক, সমস্যা নেই। কথা হচ্ছে আপনারা ক্লাস করতেছেন, কমেন্ট করতেছেন, আপনারা মনোযোগী হয়ে ভালো মানুষের মতো শুনতেছেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়, কেমন? ভুল হতেই পারে, হয়তো বা মিন করছি একটা, লিখে ফেলছি আরেকটা, তাই বলি হাহার কেন দিতে হবে, এটা কেমন কথা? মুস্তাফিজুর রহমান, গুড, সরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখেন, কোনটি নদ? এটা আবার কি প্রশ্ন? নদ আমরা তো এতক্ষণ পড়ে আসতেছি, ও আচ্ছা, এখানেও তো কথাটা আছে, বাংলাদেশের নদ নদী, তাই না? তাহলে এই জিনিসটা আমার শুরুতে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, যে নদ নদ কোনটাকে বলবো আর নদী কোনটাকে বলবো। ঠিক আছে, নদ হচ্ছে ছেলে আর নদী হচ্ছে মেয়ে, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? নদ নদী, নদ নদী। কিন্তু নদী তো একটা প্রাকৃতিক জিনিস, নদীর মধ্যে কি কোনো ছেলে মেয়ের কোনো জেন্ডার আছে? আমার মনে হয় না আছে। বাট তারপরেও যারা ব্যাকরণবিদ, যারা গ্রামারিয়ান, যারা, তারা কিছু কিছু নদীকে তারা নদ বলে, আবার কিছু কিছু মানে ওই জিনিস, সেম জিনিসটাকে নদী বলে। কেন বলে? কিছু নদীর নাম আমরা এমন দেখতে পাই যে নদীগুলোর নামের সাথে পুরুষের নামের কি আছে, মিল আছে। যেমন কুমার, একটা নদী আছে, নাম হচ্ছে কুমার। কি নাম? কুমার। তাহলে কুমার এটা ছেলের নাম। আর যদি বলি কুমারী, এইটা হচ্ছে মেয়ের নাম। তাহলে কুমারী আর কুমার, কুমার যদি হয় তাহলে সেটা হবে নদ, সেটা হবে কি? কুমার। বাংলাদেশে কিন্তু কুমার নামে একটা নদ আছে, এই যে ফরিদপুরে গেলে আপনারা পাবেন, বুঝতে পারছেন? আবার এইটার নাম যদি মেয়ের নামে হয় তখন এটা হবে নদী। যেমন ব্রহ্মপুত্র, এটা কিন্তু নদ, নদী না। আর যদি বলতাম ব্রহ্মপুত্রী, যদিও এরকম কোনো নাম নাই, কিন্তু যদি আমরা বলতাম ব্রহ্মপুত্রী, তাহলে এটা কি হতো? নদী হতো। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ গ্রামারিয়ানরা নাম দেখে কোনোটাকে বলে নদ, আবার কোনোটাকে বলে নদী। তো বাংলাদেশে অনেকগুলো নদী আছে, বাট মাত্র নদ আছে 4টা। কয়টা? 4টা। তার মধ্যে একটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, এই যে পুত্র, এটা তো ছেলের নাম, তাই না? সিম্পল। 13 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ, দেখছেন? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে, মানে এটার উৎপত্তিটা কোত্থেকে হয়েছে? এটা তো আমরা আলোচনায় অসংখ্যবার আজকে আমরা বলছি, তাই না? হিমালয়ের অর্থাৎ তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে, তিব্বতের কোত্থেকে? কৈলাস শৃঙ্গ থেকে আমাদের ব্রহ্মপুত্র নদীটার কি হয়েছে? জন্ম হয়েছে। কৈলাস শৃঙ্গ থেকে এটা উৎপত্তি লাভ করে তিব্বত থেকে অরুণাচল, অরুণাচল থেকে আসাম, আসাম থেকে বাংলাদেশে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে, তাই না? এটা তো আমরা দেখিয়েছি। ওকে, তাহলে সেই উৎপত্তি স্থলের নাম হচ্ছে কি? কৈলাস শৃঙ্গ। কৈলাসের মানস সরোবর হ্রদ থেকে মূলত এটা জন্ম হয়েছে। ঠিক আছে, উত্তর খ। আমরা এটা দ্রুত চলে যাই, অনেক যেহেতু ক্লাস দীর্ঘ হয়ে গেছে, আর আমাদের এই আলোচনাগুলো মোটামুটি আমাদের মূল আলোচনা যেহেতু ছিল, আশা করি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার তেমন একটা প্রয়োজন নাই। চলেন নেক্সট কোয়েশ্চেনটা দেখেন, 14 নম্বর। ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? তার মানে ব্রহ্মপুত্র থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আচ্ছা, এটাও তো আমরা জানি না? অর্থাৎ এইটা তিব্বত থেকে এইভাবে প্রবাহিত হয়ে, তখন নাম ছিল ইয়ারলং সাংপা। ইয়ারলং সাংপা, এটা তো প্রশ্ন আমরা দেখেছি একটু আগে, ইয়ারলং সাংপু। আচ্ছা, তিব্বত থেকে প্রবাহিত হয়ে অরুণাচল, অরুণাচল হয়ে আসাম, আসাম হয়ে বাংলাদেশ, তাই না?
তো বাংলাদেশে যে প্রবেশ করেছে যে জেলা দিয়ে, সেই জেলাটার নাম হলো কুড়িগ্রাম। সেই জেলাটার নাম হলো কি? কুড়িগ্রাম। বুঝতে পারছেন? অর্থাৎ উত্তর হবে কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। ঠিক আছে। আচ্ছা, যদি জেলা না আসে, উপজেলা আসে, তাহলে কি বলবেন? কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা। কুড়িগ্রাম জেলার কি? রৌমারী উপজেলা। ঠিক আছে। পদ্মা প্রবেশ করছে হলো শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আর ব্রহ্মপুত্র প্রবেশ করছে হলো রৌমারী, কুড়িগ্রাম। আর মেঘনা প্রবেশ করছে হচ্ছে পূর্ব দিক দিয়ে জকিগঞ্জ, সিলেট। জকিগঞ্জ, সিলেট, এই তিনটা জিনিস একটু মানে মাথায় রাখেন। এই তিনটে হচ্ছে একেবারে মেইন প্রবেশস্থল নদীর বাংলাদেশে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় বেশি আসে। ওকে, ব্রহ্মপুত্র থেকে আবারও প্রশ্ন আসছে, ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটা? এটা তো আমি বলে ফেলছি, একটু আগে বলে ফেলছিলাম না? মনে আছে? ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা, তাই না? যমুনার প্রধান শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, আর ধলেশ্বরীর প্রধান শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, তাই না? তাহলে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটা? এটার উত্তর হচ্ছে যমুনা। ব্রহ্মপুত্র থেকে যমুনা, যমুনা থেকে ধলেশ্বরী, ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা। এই চারটা নদী একটু স্পেসিফিকলি মাথায় রাখেন। এই চারটা স্পেসিফিকলি মাথায় রাখেন, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অনেক। ঠিক আছে, চলেন, আমাদের আর 3-4টা প্রশ্ন আছে, আমরা এগুলো সলভ করলে ক্লাস শেষ আমাদের আজকে। ঠিক আছে। ওকে, 16 নম্বর প্রশ্ন, যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মাতে, বঙ্গোপসাগরে, ব্রহ্মপুত্রে, নাকি মেঘনাতে? বঙ্গোপসাগরে যে পড়ে নাই এটা তো আমরা শিওর, তাই না? কারণ বঙ্গোপসাগরে শুধু পড়েছে একটাই নদী, সেটা হচ্ছে মেঘনা। আর কোন নদী কিন্তু বঙ্গোপসাগরে পড়ে নাই। আমি তো তখনই বলছিলাম যে সকল নদীর পানি মেঘনা এসে মিলিত হয়েছে। প্রথমে মেঘনা, পরে সবগুলো পানি নিয়ে কোথায় ফেলছে? বঙ্গোপসাগরে। তার মানে এখানে বঙ্গোপসাগর অ্যাটলিস্ট উত্তর হচ্ছে না, এটা আমরা শিওর। আচ্ছা, এখন আসেন, যমুনা নদী তো আমরা ওই যে দেখলাম না, যমুনা নদী আমরা কোথায় দেখছি বলেন তো? যমুনা নদী আমরা দেখছি হলো ব্রহ্মপুত্র থেকে, ওই ভূমিকম্পের ফলে এই নদীটা জন্ম লাভ করেছে, তাই না? সোজা দক্ষিণে গিয়ে কার সাথে মিলিত হয়েছে? পদ্মার সাথে মিলিত হয়েছে। কোথায়? গোয়ালন্দ, রাজবাড়ী। তার মানে আমরা বলতে পারি যমুনা নদীটা পতিত হয়েছে কোথায়? পদ্মা নদীতে। কোথায়? পদ্মা নদীতে। কোন জায়গায়? গোয়ালন্দ, রাজবাড়ী। গোয়ালন্দ, রাজবাড়ী। ঠিক আছে। ওকে, দেখছেন? তাহলে এখন এই প্রশ্নটা উত্তর যদি আপনি দিতে চান, আপনি কি, এই প্রশ্নটা কিন্তু সরাসরি কোনো বইতে এভাবে তথ্য আকারে নেই। এইটা তারাই আনসার করতে পারবে যারা নদীর যে ম্যাপটা, মানচিত্রটা যাদের ক্লিয়ার, তারা এটা সহজে আনসার করতে পারবে। এই জন্য নদী জিনিসটা ম্যাপ ছাড়া পড়েন না কখনো। পড়লে কিন্তু আপনি হয়তো বা পড়তে পারবেন, কিন্তু এটা মনে রাখতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য ম্যাপ দিয়ে পড়লে জিনিসগুলো সহজে আমরা মাথায় রাখতে পারবো এবং পরীক্ষা আনসার করতে পারবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 17 নম্বর, ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটা? ওই আবারও আসছে এটা। ব্রহ্মপুত্রের শাখা হচ্ছে কি? যমুনা। যমুনার শাখা নদী কি? ধলেশ্বরী। ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, তাই না? এই চারটা নদী দেখছেন বারবার আসতেছে পরীক্ষায়। তাহলে ধলেশ্বরী 3 নাম্বার, এটা শাখা হচ্ছে বুড়িগঙ্গা। উত্তর কি হবে? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার তীরে, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমাদের সেই প্রাণের শহর ঢাকা। কেমন? ঢাকা। বুড়িগঙ্গা, বুড়ি আছে কিন্তু বুড়া নাই। কেমন? 18 নম্বর কোয়েশ্চেন, এটাও বিসিএস এর একটা কোয়েশ্চেন, নদী রিলেটেড। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? এই প্রশ্নটা মেবি না, এটা আজকে আসে নাই, বাট আমার আলোচনায় আসছে, প্রশ্ন আকারে আসে নাই। প্রশ্ন আকারে আসছিল হচ্ছে বাংলাদেশ এবং ভারত কোন নদী দ্বারা বিভক্ত? হারিয়াবাঙ্গা। আর বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? এইটার উত্তর হচ্ছে নাফ নদী। কেমন? আপনি যদি কক্সবাজার যান, রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে দেখবেন, কক্সবাজারের দক্ষিণে একটা নদী আছে, মানে বঙ্গোপসাগরের সাথে লাগানো, নাফ নদী, ছোট্ট একটা নদী। নদীর ওই পাশে হচ্ছে রাখাইন প্রদেশ, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ এবং মিয়ানমার এই নদীটা দ্বারা কি হয়েছে? বিভক্ত হয়েছে। এই নদীটা দ্বারা বিভক্ত হয়েছে। ওকে, সবারই আনসার হয়েছে, থ্যাংক ইউ। আর কর্ণফুলী তো মিয়ানমারের ধারে কাছেও না, এটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, নবগঙ্গা, এগুলো উত্তরবঙ্গের নদী। ভাগীরথী, ভাগীরথী নদীটা আমাদের বাংলাদেশেই পড়ে নাই, এটা পড়ছে হচ্ছে কোথায়? পশ্চিম বাংলায়। কোথায়? পশ্চিম বাংলা, অর্থাৎ কলকাতার পাশে। আচ্ছা, আমাদের আর 2টা প্রশ্ন আছে মাত্র। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন, না 20 প্রশ্ন আমাকে যেতেই হবে প্লিজ। ওকে, তাহলে 19 নম্বর প্রশ্ন আমরা সবাই একটু দেখি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? এটা শুধু বাংলাদেশের না, এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কি? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, অর্থাৎ ব্রিডিং প্লেস। ঠিক আছে, মাছের ব্রিডিং প্লেস। এটার নাম হলো হালদা নদী। হালদা নদী একমাত্র নদী যেটার জন্ম কোথায়? বাংলাদেশে। যেটার পতন কোথায়? বাংলাদেশে। এটার জন্ম হচ্ছে খাগড়াছড়ি জেলার
বদনাতুলা ইউনিয়ন, আর এটার পতন হচ্ছে কর্ণফুলী নামক নদীতে। যে জায়গাটার নাম হলো কি, যেখানে পড়ছে এটা কর্ণফুলীর সাথে যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে কালুরঘাট। আর এটার ব্যাখ্যা আমরা একটু আগে পড়েছি, তো আশা করি আর দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নাই, এটা আমাদের সবারই মনে থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে কি, হালদা নদী। বুঝতে পারছেন, হালদা নদী। কেমন? আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নটা কি সবাই একটু বলি। আমাদের আজকে কোয়েশ্চেন যে পর্ব, এমসিকিউ পর্বের সর্বশেষ কোয়েশ্চেনটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। মিয়ানমার হতে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? আচ্ছা, এটার উত্তরটা আমরা প্রথমে একেবারে আলোচনার শুরুতে আমরা করেছিলাম। বাংলাদেশের টোটাল আন্তঃসীমান্ত নদী কয়টা? 57টা। এই 57টাকে আমরা দুই ভাগ করবো, একদিকে হচ্ছে 54 আর একদিকে হচ্ছে 3। 54 হলো কার সাথে সম্পর্কিত? ভারতের সাথে। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের টোটাল নদী আসছে কয়টা? 54টা। আর মিয়ানমার থেকে টোটাল নদী আসছে হলো 3টা। কয়টা? 3টা। নদীগুলোর নামগুলো লিখে রাখতে পারেন চাইলে। 1 নম্বর হচ্ছে নাফ নদী, 2 নম্বর হচ্ছে সাঙ্গু নদী, 3 নম্বর হচ্ছে মাতা মুহুরী নদী। ঠিক আছে, 3টা টোটাল নদী, যেগুলো কোথেকে আসছে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মিয়ানমার থেকে আসছে, বার্মা থেকে আসছে। ঠিক আছে, আশা করি আমাদের সবগুলো প্রশ্ন আমরা খুব সহজে একেবারে ফুল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা বুঝতে পেরেছি। আর বুঝতে না পারার কোনো কারণ নাই, কারণ এগুলো কমন প্রশ্ন এবং এগুলো আমাদের আলোচনায় যেমন আসছে, প্রশ্নের আসার পরেও কিন্তু আমি আবার কি করেছি, সেকেন্ড টাইম আলোচনা করেছি। আশা করি যারা মনোযোগ দিয়ে ক্লাসটা যারা করেছেন তারা এই তথ্যগুলো খুব ভালো করে আত্মস্থ করতে পেরেছেন এবং এগুলো আপনাদের আশা করি আর কখনো স্মৃতি থেকে কখনো মুছে যাবে না, যদি ক্লাসটা ভালো করে থাকেন। কেমন? আর যারা ক্লাসটা ভালো করে হয়তো বা করতে পারেন নাই, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা অবশ্যই এটা আবার পুনরায় করে নেবেন। ঠিক আছে, ওকে। আপনাদের সবাইকে পরবর্তী ক্লাসের আহ্বান এবং অনুরোধ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ক্লাস রিলেটেড, তাহলে সেই প্রশ্নগুলো আমাদেরকে পেজের মধ্যে আপনারা করবেন। আমাদের পেজে সবসময় ওপেন থাকবে, যখনই আপনাদের কোনো প্রবলেম ফেস করবেন সাথে সাথে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আমরা আপনাদেরকে যথাসময়ে যথোপযুক্তভাবে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর সঠিক ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। কেমন? তাহলে দেখা হচ্ছে আবারও আগামী ক্লাসে। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।